প্রথমে আমাদের আজকের কার্যসূচি হচ্ছে আমাদের পূর্ব ঘোষিত অনুযায়ী আমাদের যে আজকে যে 18ই মার্চ আমরা অধ্যক্ষ যে নির্বাচন সেটা আজকে আমরা প্রথমেই কর্মসূচি আমরা শুরু করছি। মাননীয় সদস্যগণ, আজ সবার প্রথম কার্যসূচি হল ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচন। এই বিষয়ে আপনাদের ইতিপূর্বে অবহিত করা হয়েছে। অধ্যক্ষ পদের জন্য মোট 3টি প্রস্তাব পাওয়া গেছে। মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়ার নাম প্রস্তাব করে 3টি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবগুলির মধ্যে প্রথমটি দিয়েছেন প্রফেসর ডক্টর মানিক সাহা, মাননীয় মুখ্যমন্ত্রী, এবং প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দাস পাল। দ্বিতীয়টি দিয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা এবং এটি সমর্থন করেছেন মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মা, এবং তৃতীয়টি দিয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং এটি সমর্থন করেছেন মাননীয় সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায়। প্রস্তাবগুলি পরীক্ষা নিরীক্ষা করে বৈধ বলে বিবেচিত হয়েছে। অতএব শুধুমাত্র মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়া মহোদয়ের নামের প্রস্তাবই সবাই উত্থাপিত হবে। এখন আমি অনুরোধ করব যে কোনো একজন প্রস্তাবক যেন ওই সংক্রান্ত প্রস্তাবটি সবাই উত্থাপন করেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদের জন্য মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়া মহোদয়ের নাম উল্লেখ করে আমি একটি প্রস্তাব উত্থাপন করছি। আমার প্রস্তাবটি হল দ্যাট স্যার রামপদ জমাতিয়া, member of the Tripura Legislative Assembly, be elected as the Speaker of the Tripura Legislative Assembly. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 9(3) ধারা মোতাবেক মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়া ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে আমি ঘোষণা করছি। এখন আমি অত্যন্ত আনন্দের সাথে শ্রী রামপদ জমাতিয়া মহাশয়কে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসেবে ওনার আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো এদিকে
মাননীয় স্পিকার মহোদয়, প্রথমেই আমি আপনাকে সম্বোধন করলাম এজ এ লিডার অফ দ্য হাউস। আজকে অত্যন্ত আনন্দের দিন যে আপনার মতো একজন ব্যক্তিত্ব এবং বহুদিন আপনি দুবারের বিধায়ক, পাশাপাশি সামাজিক কাজে এবং রাজনীতির সাথে আপনি বহুদিন ধরে জড়িত এবং আপনি মন্ত্রীও ছিলেন আমাদের ত্রিপুরা সরকারের। সেই জায়গায় আমি সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এবং বিশেষ করে এখানে অপোজিশন লিডারও আছেন এবং সমস্ত যারা আমাদের ট্রেজারি বেঞ্চে আছেন, অপোজিশনে যারা আছেন, সবার পক্ষ থেকে আপনাকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আশা করি যে আপনি যা এই চেয়ারের মর্যাদা, নিরপেক্ষতা বজায় রেখে আপনি সবসময় কাজ করবেন এবং আপনার এই যে নতুন একটা দায়িত্ব আপনার পড়ল, সেটা যেন একটা ইতিহাসে লেখা হয়ে থাকে, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যাত্রা শুভ হোক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রথমত এই অপোজিশন বেঞ্চের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা উঁচু পদে, খুবই গুরুত্বপূর্ণ আসনে আপনি অধিষ্ঠিত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবেও খুবই আনন্দিত যে আপনার সাথে আমার পরিচয় বিগত প্রায় 4.5 দশকের। তিনি যখন ত্রিপুরা জুট মিলে সেখানে কাজ করতেন, আমার এক ভাতিজার সাথে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের ওনার বসম ফ্রেন্ড, সে সুবাদে আমি প্রায় সময় যেতাম এবং ওনার কোয়ার্টারে খুব খাওয়াতো। তো যাই হোক, এখন তো বয়স হয়ে গেছে, খাওয়া তো চাই না। যে এই আসন থেকে গণতন্ত্রের কণ্ঠস্বরকে আরো সমৃদ্ধ, শক্তিশালী এবং জনমুখী করে তোলার ক্ষেত্রেতে এই আসনের ভূমিকা অত্যন্ত যে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের যারা পতিতদশা, যে সমস্ত পার্লামেন্টারিয়ানদের বক্তব্য দলমত নির্বিশেষে অ্যাক্রস দি বোর্ড আলোচিত হয়, যেমন পিলু মোদি, হিরেন মুখার্জি, অটল বিহারী বাজপেয়ী, তারা বলতেন যে হাউস ইজ অফ দি অপোজিশন। তার মানে অপোজিশন হাউস চালাবে তা নয়। অর্থাৎ তাদেরই বক্তব্যের মধ্য দিয়ে যে জনগণের কণ্ঠস্বর শাসক দল ইচ্ছে করলে অনেক সময় তুলতে পারেন না, কাজেই সেই জায়গায় অপোজিশন তাদের তরফ থেকেই তার ভয়েসিং, তার উত্থাপনের সুযোগ, সেখানে সেই স্পেস যদি পায় তাহলে সে গণতন্ত্র, সে হাউসের ডিবেট এটা শক্তিশালী হয়, সমৃদ্ধ হয়। তো সেদিক থেকে সেখানে যে এই ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ, ট্রেজারি মানে মেজরিটি, স্বাভাবিক গলার জোর তো সেদিকে থাকবেই। কাজেই অপোজিশন বেঞ্চ হয়তো সংখ্যায় কম, গলার জোর হয়তো কম নয়, কিন্তু যুক্তিতে, বাস্তবিকতায়, সব দিক থেকে কাজে সেই সমস্ত কথাগুলো যাতে এখানে ফ্লোট করা যায়, যে আপনার কাছ থেকে, এই চেয়ার থেকে এটা সব সময়, আমি শুধু অপোজিশনের জন্য না, সবার জন্য এটা আশা করব যে যেন সেভাবেই আমাদের এই হাউসের গরিমা, তার মর্যাদা এবং তার গুরুত্ব এটা বজায় রাখার দিক থেকে আপনি সর্বদাই সচেতন থাকেন। আমরা প্রত্যেকেই কোনো একটা দল থেকে নির্বাচিত, আপনি নির্বাচিত হয়ে এসেছেন, তারপরেও কোনো কোনো চেয়ারে যখন আমরা যাই তখন যে দলের ঊর্ধ্বে উঠে সেই চেয়ার এবং সেই চেয়ার থেকে গোটা রাজ্যকে, গোটা সমাজকে, গোটা ভবিষ্যৎকে সেভাবে আমাদের তার বিচার করতে হয়। আমরা আশা করব স্যার যে এই বিধায়ক হিসাবে
আপনি মন্ত্রী ছিলেন বিগত টার্মে, আমি তখন ছিলাম না, কিন্তু বিধায়ক হিসেবে গত 3টে টার্ম দেখেছি। এবং রাজনীতিতে জয়েন করার আগে সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচিতে আপনার যে নিষ্ঠা এবং লেগে থাকার যে প্রবণতা, যে না আমি তার সাথে আছি, কাজে এই ক্ষেত্রটিও আপনি সফল কাম হবেন এবং সেভাবেই আপনি চালাতে পারবেন, এই আস্থা ব্যক্ত করে আবারও আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে কংগ্রেস পরিষদীয় দলের তরফ থেকে অপুষ স্পিকার হিসাবে আজকে আপনি নির্বাচিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ আসনে অলঙ্কৃত করছে। আমরা বিশ্বাস করি আপনার প্রতি যে বিধানসভাতে সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন এবং হাউসকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন আমাদের বিশ্বাস আছে। এর আগেও আপনি যখন স্পিকার ছিলেন না তখনও চেয়ারম্যান ছিলেন, মধ্যে মধ্যে হাউস পরিচালনা করেছেন, তখনও দেখেছি আপনার দৃষ্টিভঙ্গিটা একটা নিরপেক্ষ রয়েছে এবং আমি আপনার প্রতি আমার বিশ্বাস রেখে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার স্যার, প্রথমनो ननो आंनि खुलुमनाय याफारो दिनै जों बिलाइखौनो तंथगौ जे 1978 नि परे सुदैन्य देबबर्मा स्पिकारनि परे जों दिनै मुसुक मुसुक आसुक थायो ताई खरगसा त्रिपुरा सानो स्पिकार हिसाबै मानमानि अमनि बागै आं दिनै ब्रह्म गोनां चिफ मिनिस्टार नबो खाकाहाम याफारो आं अमबो सानानि मुसुंगो जखनते नन सर्वदलीय मिटिंग स्पिकार हिसाबै संजागो आ दिन चिनी महाराज प्रदुत किशोर देबबर्मा जोंनो साका जों चिनी ब्रह्म गोनां रामपद जमातियानो स्पिकार हिसाबै जों बनो सापर्ट खायनाय जों बनो हामजागो एवं चिनी दफानि खरबसांगै जों हमथि कुसुगो मानमानि मबो बिलाइ गाहाम गाहानि साव दिन आङो कगनो बिनि कगनो हावो साका नों स्पिकार उंगेसो सिगां अ आसुक थायो चेयारमेन उंगै उंगफुरु नों जतनो न समान बाबेखाय नायख्या निनि सामुंनो जों बिलाइगे खुसि नों साइमानो नों बाय आनि हालक साल पलक मानि बिसिउंखा जों पार्टी खायपानो नों बाय आनि हालक अनेक दिननि दंमानि बोता बुफायो हायखाय दंमानि दाबो जों एमएलए उंगै आं संजाक फायमानि यागुलबो नों गाहामखायनो आनो नायो ताई हामजागो ताई जतनो न समान बाबेखायनो नों जोंनो नों जखन ता हाउस चेयारमेन उंगै सामुं टांगो आफोर नों जतनो समान हायखायनो नासिगो आं खाख्लायो बोसखांनाय सालो निनि जे आसुक थायो आसुगै नों जतनो न समान बाबेखाय नायनाय एवं जों जे चिनि गणतान्त्रिक व्यवस्थाओ जे कक सानानि जे सेब्र नों जतनो समानथेनो रिनाय अबसिनि पुइतो दंगो ताई तिनिनि सालो आं जत्त चिनि तरफ थेके ननो खाकाहाम ताई त्रिपुरा सानंगैबो खाकाहाम ताई आनंगैबो खाकाहाम याफारो निनि सामुं आयुग लक्षण निनि अमर आयुग लक्षण हामबाय। बलाइके हामबाय याफारो सिनि कताल खायै अनकन्टेस्ट न्यू इलेक्टेड सिनि बरम गोनां स्पीकर दिनवानि बदलनि अंगै बलाइके खाका हम याफारो अब तिनिनि त्रिपुरा लेजिस्लेटिव एसेम्बलीनि सिनि दफानि अंगै कायसालाय बुमा अब सैजाकनाय abani bagai nini bisiutiai assembly ni joto baranganang members tongnai rok barok nini bisiutiai coba cumanai te joto ni democratic right abanang joto nanu
रिनायनि बिसिंति अबपयित खालायो थिनांगो एसेंब्ली गोबां कम्युनिटी गोबां रिप्रेजेंटेटिव जाने जा साकनि मानथायनि ककनो सावानि बागै और कक साप हास्तेनि कथार सिनी एसेंब्ली अरलियो फाइनो सालायनाय अबनि बागै नों जतननि बिसिंति नि कथार सियारनि बिसिंति खालायो जतनन नों अपॉर्चुनिटी रनाय हने आंवान सगो अबनि बागै चिनी बदलनि अंगै नाना बेलायखना खा कामया फारो तै हमबाया फरो सिनी ऑनरेबल सिनी हाउस नि लीडर्स हैगबा हास्तेनि सिनी ऑनरेबल चीफ मिनिस्टर बिनी बिसिंति खालायो जोंबो हाय कैसा ग्रेट चिनी दफानि अंगै जों अपॉर्चुनिटी मंखा अब चिनी त्रिपुरा दफानि अंगै कैसा लाइबुमा ते अबनो अंगरक हाउस ने जत लुकरक नि बसकांग अनि बदल ने अंगै खा कामया फारो ते थिनांगो बहायनो चिनी बदल ने अंगै जे मानसांनि सामंग जों सुबानाय हामबाय আপনাকে অভিনন্দন পাশাপাশি এই যে অ্যাক্টিং স্পিকার হিসাবে আমাদের ডেপুটি স্পিকার যে কটা দিন দায়িত্ব পালন করেছেন ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ এবং ওনার প্রতি আমাদের অভিনন্দন জানানোর দরকার টেবিল চাপড়িয়ে আপনাকে আমরা অভিনন্দন জানাতে চাইছি থ্যাংক ইউ মাননীয় স্পিকার স্যার অন্য এজেন্ডা যাওয়ার আগে ছোট্ট একটা আমার কথা স্যার গতকাল মাননীয় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা চলছিল তার শেষ লগ্নে মাননীয় বিধায়ক তোফাজ্জল হোসেন মহোদয় তিনি বক্তব্য রাখতে গিয়ে এমন কতগুলো কথা বলেছেন যেগুলো অসংসদীয় এবং সৌজন্যতার সমস্ত পরিধির বাইরে বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার 14,000 কোটি টাকা চুরি করেছেন তাকে গ্রেফতার করতে হবে এবং অভব্য আচরণ করেছেন স্যার আপনার কাছে আমার অনুরোধ যে কার্যবিবরণী থেকে এই সমস্ত আনপার্লামেন্টারি সমস্ত শব্দগুলো বাতিল করা এক্সপান্স করা এবং সাথে মাননীয় সদস্য তোফাজ্জল হোসেন তিনি হয়তোবা উত্তেজনার বশে অবচেতন মনে বলেছেন যে এই শব্দগুলি তিনি দুঃখ প্রকাশ করা যে এগুলি তিনি বলে এই হাউসকে তার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন অপবিত্র করেছেন স্যার আপনার তরফ থেকে এই ইন্টারভেনশন চাইছি হ্যাঁ ধন্যবাদ এলো পূজা রেখেছেন এটা পরে বিজনেসে শেষ হওয়ার পর চিন্তা করা হবে এখন সম্মানীয় সদস্যবৃন্দ সবাইকে নমস্কার যতন খুলুমখা আজ ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশনের কার্যসূচি অনুসারে আমাকে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করায় আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমি সম্পূর্ণভাবে অবগত যে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত এই গণতান্ত্রিক ব্যবস্থায় বিধানসভার অধ্যক্ষ পদটি অত্যন্ত মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ এই গৌরবময় দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা পরামর্শ ও সমর্থন আমার একান্ত প্রয়োজন আমি বিশ্বাস করি আপনাদের সম্মিলিত সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হব বিধানসভার অধ্যক্ষ পদের এই পবিত্র চেয়ারে অধিষ্ঠিত হয়ে আমি বিধানসভার সকল সম্মানীয় সদস্যকে সমদৃষ্টিতে দেখব এবং নিরপেক্ষতা শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বিধানসভার কার্যক্রম পরিচালনার জন্য সর্বাত্মক চেষ্টা করব একই সঙ্গে আমাদের এই ঐতিহ্যবাহী বিধানসভার মর্যাদা ও গৌরব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রেও আপনাদের সকলের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি পরিষদীয় গণতন্ত্রের রীতি ও
নীতি ও বিধানসভার কার্যপ্রণালী ও নিয়মাবলীর বিধির আলোকে এখানে যে সকল বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময়ের সুযোগ থাকবে তা যেন সর্বদা গঠনমূলক, শালীন ও ফলপ্রসূ হয়, এই প্রত্যাশা করি। আমার দৃঢ় বিশ্বাস এর মাধ্যমে আমাদের এই গৌরবান্বিত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরো শক্তিশালী হবে এবং রাজ্যের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা সকলে সম্মিলিতভাবে সেই লক্ষ্যে এগিয়ে যাব। পরিশেষে আমাকে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করার জন্য আপনাদের সকলকে পুনরায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খুলুমখার ধন্যবাদ হামবাই। আমাদের বললাম এই বিষয়টা বলুন ডক্টর স্যার। হ্যাঁ হ্যাঁ না এটা একটু 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 অপেক্ষা করুন এলুপি সাহেব। তো আমাদের সবার কাছে পারমিশন চেয়ে আমি বিশেষ করে আমাদের রাষ্ট্রভাষা হিন্দির মাধ্যমেও কিছু আমি বলতে চাই। माननीय सदस्यगण नमस्कार खुलुमखा। आज इस पवित्र सदन में लोकतंत्र के इस भव्य मंदिर में जो जिम्मेदारी आपने मुझे सौंपी है उसके लिए मैं आप सभी का हृदय से वंदन करता हूं। मुझे इस उच्च सांविधानिक पद के लिए नामांकित करने वाले सभी साथियों के प्रति मैं अपनी कृतज्ञता ज्ञापित करता हूं। सर्वप्रथम मैं इस सदन के नेता और त्रिपुरा के यशस्वी मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी का आभार व्यक्त करता हूं। इसके साथ ही नेता प्रतिपक्ष श्री जितेंद्र चौधरी जी, जो मेरे रिश्ते में चाचा जी भी लगते हैं, भाजपा विधायक दल के सदस्यों, त्रिपुरा के सदस्यों, कांग्रेस विधायक दल के सदस्यों, आईपीएफटी दल के सदस्यों और सदन में उपस्थित अन्य सभी माननीय सदस्यों को धन्यवाद देता हूं कि आपने मुझे सर्वसम्मति से सुनकर त्रिपुरा की लोकतांत्रिक परंपरा को नई ऊंचाई प्रदान की है। साथियों, अध्यक्षों की यह कुर्सी मेरे लिए कोई पद नहीं बल्कि त्रिपुरा के देवतुल्य जनता के विश्वास और आकांक्षाओं की अमानत है। मेरा विचार है कि सदन में सत्ता पक्ष और विपक्ष एक ही रथ के दो पहिया है। मैं यह स्पष्ट करना चाहता हूं कि अध्यक्ष के रूप में मेरे लिए ना कोई अपना है और ना ही कोई पराया। हमारे उपनिषद भी वही शिक्षा देते हैं, अयम निज परो वेति गणना लघु चेतोसम उदार चरितानंग तो वसुदेव कुटुंबकम। अर्थात यह मेरा है, यह दूसरा का है, ऐसा विचार संकीर्ण लोगों का होता है। महान लोग पूरी दुनिया को एक परिवार के रूप में देखते हैं। मेरे लिए केवल जनपक्ष सर्वोपरि है, सत्य प्रथम है। यह सदन केवल ईंट पत्थर की निर्जीव दीवारों नहीं है, बल्कि त्रिपुरा के उन व्यक्तियों की आकांक्षाओं और उम्मीदों का जीवंत केंद्र है, जो सामाजिक जीवन में सबसे निचले पायदान पर मौजूद है। यहां गूंजने वाले हर आवाज में प्रत्येक त्रिपुरावासी को उसका उचित स्थान और सम्मान मिलेगा। मेरा प्रयास रहेगा कि हम चर्चा के स्तर को इतना ऊंचाई बनाए कि आने वाला पीढ़ियों इस सदन की कार्यवाही से प्रेरणा ले। हमें 3D मंत्र जैसे डिबेट, डिस्कशन और डिसीजन को आत्मसात
करना होगा। मेरा लक्ष्य है कि सदन की मर्यादा अक्षुण्ण रहे, जहां तर्कों में तथ्य हो और विरोध में भी त्रिपुरा के विकास का विजन हो। मैं आप सभी को विश्वास दिलाता हूं कि मैं पूर्ण निष्पक्षता के साथ संविधान की मर्यादाओं और लोकतांत्रिक मूल्यों की रक्षा करूंगा। मुझे आशा है कि आपके सहयोग और सुझाव से हम सब मिलकर त्रिपुरा विधानसभा को और अधिक सशक्त और गरिमामय बनाएंगे। हम सबका साथ सबका विकास, सबका विश्वास और सबका प्रयास के मंत्र को लेकर त्रिपुरा को एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा बनाने की दिशा में मिलकर काम करेंगे। एक बार फिर इस अभूतपूर्व विश्वास के लिए आप सभी को हृदय से आभार। जय हिंद, जय त्रिपुरा, जय भारत। এলপি স্যার যে বিষয়টা উনি প্রস্তাব রেখেছেন, ওইটা কিছু যদি অন্য কোনো আনপার্লামেন্টারি কিছু কথা থাকে অবশ্যই এটা যাতে বাদ করে দেওয়া হয়। হ্যাঁ, তো পরবর্তী শুধু তা নয় স্যার, দুঃখ প্রকাশ করুক একটা হাউসে। আমি তো বলছি স্যার, অবচেতন মনে হয়তো বলতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রথম হলো ওর সময় আপনি চেয়ারে ছিলেন না যখন উনি বক্তব্য বোধ হয়। আপনি প্রথমে ট্যাপটা শুনুন, যদি কিছু আনপার্লামেন্টারি থাকে বাদ যাবে। এটা কোনো মতেই থাকা উচিত নয়। আর এখন হলো প্রশ্ন শুরু হবে এখন থেকে 1 ঘন্টা, কিন্তু এখন থেকে 1 ঘন্টা প্রশ্ন ও উত্তর। মাননীয় সদস্যগণ, এখন প্রস্তুত পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তারকা চিহ্ন প্রশ্নগুলি মাননীয় সদস্যগণের নামের পাশে উল্লেখ রয়েছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণের নাম ডাকলে তিনি তাঁর নামের পাশে উল্লেখিত নাম্বার জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ প্রশ্নের মুখে উত্তর প্রদান করবেন। 1 নম্বর প্রশ্ন শ্রী রঞ্জিত দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার সৌভাগ্য আপনি প্রথমে চেয়ারে বসার পরে আমাকে এই প্রশ্নের প্রথম এই সভাতে মহতী সভা উত্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য, তার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে অমরপুরবাসীর পক্ষ থেকে আপনাকে হার্দিক অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। আমার স্টার কোশ্চেন নং 3। माननीय अध्यक्ष महोदय, पहले मैं क्वेश्चन आंसर देने के पहले मैं कुछ बोलना चाहता हूं, इसलिए क्योंकि आप हिंदी में बताएं और आपका जो अमृत बानी इतना, ये पवित्र विधानसभा का जो वातावरण इतना अच्छा बनाया, मैं इसीलिए आपको धन्यवाद फिर से देना चाहता हूं। माननीय अध्यक्ष श्री रंजित दास महोदय, क्वेश्चन नंबर 3 प्रश्न, बामपुर एवं कावामारा घाट उच्च माध्यमिक विद्यालय के उच्चतर माध्यमिक विद्यालय उन्नीतकरण करार कोनो परिकल्पना दफ्तर आछे किना? उत्तर, गोमती जिलार पीएमश्री बामपुर उच्च विद्यालय एवं कावामारा घाट उच्च विद्यालय दुटिके उच्चतर माध्यमिक विद्यालय उन्नतीकरণের प्रस्ताव दफ्तरेर निकट एसेছে এবং বর্তমানে দপ্তরের বিবেচনাধীন আছে। 2 নম্বর প্রশ্ন, থাকলে কবে নাগাদ চালু করা হবে বলে আশা করা যায়?
উপরের উত্তরের মধ্যেই এই প্রশ্নের উত্তর নিহিত আছে। সাপ্লিমেন্টারি স্যার। না না, সাপ্লিমেন্টারি তো উনি যিনি প্রশ্নকর্তা উনি দিলে পর, না হলে পর আপনি বলতে পারেন। সাপ্লিমেন্টারি স্যার, আমি প্রথমে আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, কারণ উনি বিষয়টা অনুধাবন করেছেন। তারপর আমি একটু বিষয় সংযোজন করছি, কারণ এখানে আমাদের বামপুর যে পিএমসি বিদ্যালয়টি, এইটির পাশে আধা কিলোমিটারে রাঙামাটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। সেটা বিদ্যাজ্যোতি বিদ্যালয় হওয়ার ফলে, সেটা ইংলিশ মিডিয়াম হওয়ার ফলে ওই সমস্ত পাশাপাশি বিদ্যালয়গুলি বাংলা মিডিয়ামের একটা অভাব বোধ করছেন 11-12-এ। তো এই বিদ্যালয়টি বিশেষ গুরুত্বপূর্ণ, না হলে পরে সমস্ত ছেলেমেয়েরা অমরপুর শহরের উপরে বিদ্যালয়গুলোর উপরে চাপ পড়ছে। ঠিক একইভাবে কাওয়ামারা যে বিদ্যালয়টি, সেটা আমাদের অমরপুরের অদ্বৈত মল্লবর্মন স্মৃতি মহাবিদ্যালয়ের পাশে রয়েছে। ওই বিদ্যালয়টিও অমরপুর শহর থেকে যে বিদ্যালয়গুলো উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, অর্থাৎ 11 এবং 12, ওই সমস্ত দূরত্ব প্রায় 10-12 কিলোমিটার। তো এই কারণে দুটো বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নতি করলে ওই ছেলে মেয়েদের সবচেয়ে বেশি সুবিধা হবে। সাপ্লিমেন্টারি স্যার, আমার কমলাসাগর বিধানসভা উত্তর নেহালচন্দ্রনগর উচ্চ বিদ্যালয়কে উচ্চতর বিদ্যালয় যদি করা হয় তাহলে ওই এলাকার ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়। কারণ পশ্চিম গোকুলনগর উচ্চ বিদ্যালয় আছে এবং আম্বেদকর উচ্চ বিদ্যালয় আছে মোটামুটি 2-3 কিলোমিটার মধ্যে। কিন্তু আমাদের যদি 12-এ মানে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে হয় তাহলে দেবীপুর হায়ার সেকেন্ডারি স্কুল প্রায় 7 কিলোমিটার, কসবেশ্বরী মায়ের মন্দির কাছাকাছি, আর একটি আছে পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ওইটারও দূরত্ব প্রায় 7 কিলোমিটার। তো তারপর মিডলে ছেলে মেয়েদের যদি স্কুলে যেত 2বার গাড়ি বদলাতে হবে। ওই জন্য আমাদের উত্তর নেহালচন্দ্রনগর বিদ্যালয়টিকে যদি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠিত করা হয় তাহলে এলাকাবাসীর যে দাবি সনদ আমাকে দিয়েছে, এটা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির কাছে আমার আবেদন, ওই বিদ্যালয়টিকে যেন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় করা হয়। ধন্যবাদ। আমার একটা সাপ্লিমেন্টারি আছে। বিলোনিয়া বিধানসভার অনারেবল মেম্বারদেরকে অনুরোধ করব, আমাদের তো খুব কম সময়, তবু একটা শর্ট করে বলবেন, আপনাকে অনুরোধ করবো। হ্যাঁ, কারণ সবাই ইহানা জ্ঞানী গুণী আছেন, আকার ইঙ্গিতেই মানে এই স্কুলটাকে কি করতে চান বলেন। পাইকোলা দ্বাদশ বিদ্যালয় স্কুলটি 12-এ উন্নীত হয়েছে, সায়েন্সও সেখানে আছে। এখানে স্টাফ আছে এবং ক্লাস 11-এ স্টুডেন্ট, সেখানে 100 জনের উপরে ক্লাস 11-এ স্টুডেন্ট আছে, কিন্তু ক্লাসরুম নেই, হেডমাস্টার রুম নেই, স্টাফ রুম নেই। আমার প্রস্তাব হচ্ছে এখানে আরো 5টা রুম করা দরকার আর্জেন্টলি। এই বিষয়টাই আমার প্রস্তাব হিসেবে উত্থাপন করছি। সাপ্লিমেন্টারি স্যার, প্রথমে আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। এই উচ্চ পদে আপনি আসন পেয়েছেন এবং আশা করি এবং ঈশ্বরে প্রার্থনা করব যে আপনি সুন্দরভাবে পরিচালনা করবেন। আমার সাপ্লিমেন্টারি হচ্ছে তৈদুবাড়ি হাই স্কুল একটা আছে, আর একটা তৈদুবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল আছে। তো আর একটা জাম্বুকবাড়ি হাই স্কুল, সেটিও ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে, এবং তৈদুবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল সেটি আন্ডার বিদ্যাজ্যোতি স্কুল, সেটিও ইংলিশ মিডিয়াম হয়েছে। কিন্তু এখন তৈদুবাড়ি হাই স্কুল একটা মানে বাংলা মিডিয়াম স্কুল আছে, সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা পাস হওয়ার পরে ক্লাস 11-12-এ ভর্তি হওয়ার জন্য বাংলা মিডিয়াম স্কুল তাদেরকে অম্পি যেতে হয় অথবা তেলিয়ামোড়া যেতে হয়। তো অম্পি এবং তৈদুবাড়ির প্রায় দূরত্ব 8 কিলোমিটার। তো সেখান থেকে ছেলে মেয়েরা ওখানে আপ ডাউন করে পড়াশোনা করা খুবই কঠিন। তাই আপনার মাধ্যমে আমি মাননীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে আমি আবেদন রাখবো, তৈদুবাড়ি হাই স্কুল যে বেঙ্গলি মিডিয়ামটাকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করার জন্য অনুরোধ রাখছি। ভাই, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় যে বললেন, এখানে অমরপুর ব্লকে কিন্তু 9টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অলরেডি রয়েছে
এবং সেখানে এই বিদ্যালয়ে প্রায় 7টি বাংলা মাধ্যমে এবং 2টি ইংরেজি মাধ্যম রয়েছে সেখানে। আর আমি তো বলেছি এখানে যে অলরেডি যে এই প্রস্তাব দপ্তরের নিকট এসছে, এটা বিবেচনাধীন আছে। এবং তাছাড়াও এখানে যে বামপুর উচ্চ বিদ্যালয়ের নিকটবর্তী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টি হল পিএমসি দক্ষিণ অমরপুর টাউন হায়ার সেকেন্ডারি স্কুল, এবং সেটা এই স্কুল থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এবং কাওয়ামারা ঘাট উচ্চ বিদ্যালয় তার যে নিকটতম যে স্কুল আছে সেটা 5 কিলোমিটার দূরে অবস্থিত। কাজেই এগুলোও দেখতে হয়। এবং এখানে উল্লেখ্য যে কোনো বিদ্যালয়কে পরবর্তী স্তরে যদি উন্নতি করতে হয় তাহলে সেখানকার শিক্ষক শিক্ষিকার সংখ্যা এবং বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার এবং নিকটবর্তী কোনো স্কুল আছে কিনা তার উপর চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন। এখানে মাননীয় বিধায়িকা অন্তরাজি বললেন যে কমলা সাগরের যে বিষয়টা, এটা আমি এক্সামিন করার জন্য বলবো। মাননীয় বিধায়ক যেটা বললেন আমি এক্সামিন করে তারপরে এটা ডিসিশন নিতে হবে। নেক্সট মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রথমেই আমার আন্তরিক অভিনন্দন আপনাকে। মাই কোশ্চেন নাম্বার স্টার্ট কোশ্চেন নাম্বার 19। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়ের কোশ্চেন নাম্বার 19। প্রশ্ন 1 নম্বরে উল্লেখ করা আছে, ইহা কি সত্য যে আগরতলা শহরে রাম ঠাকুর বয়েজ অ্যান্ড গার্লস এবং সখীচরণ স্কুলে ক্লাস 11 এবং ক্লাস 12 বিজ্ঞান বিষয় পড়ানোর ব্যবস্থা নেই? উত্তর হচ্ছে কথাটি সত্যি। আগরতলা শহরে রাম ঠাকুর পাঠশালা বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল ও রাম ঠাকুর পাঠশালা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং সখীচরণ বিদ্যানিকেতনে হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস 11 এবং 12 বিজ্ঞান বিষয়ে পড়ানোর ব্যবস্থা নেই। প্রশ্ন 2, সত্য হলে কবে নাগাদ চালু করা হবে বলে আশা করা যায়? উত্তর, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং পরিচালনা কমিটি থেকে এই সংক্রান্ত সুনির্দিষ্ট প্রস্তাব এলে বিদ্যালয়ের পরিকাঠামো, বিজ্ঞান বিষয়ক পরীক্ষাগার, বিজ্ঞান বিষয় খোলার প্রয়োজনীয়তা এবং প্রয়োজনীয় সংখ্যক বিজ্ঞান বিষয়ক শিক্ষক শিক্ষিকা রয়েছে কিনা ইত্যাদি বিবেচনা করে দপ্তর তার পদক্ষেপ গ্রহণ করবে। একবারে যা বলবেন বলে ফেলবেন, দ্বিতীয়বার যাতে না উঠতে হয়, কেন তৃতীয়বার যাতে না উঠতে হয়, সময়টাও একটু শর্ট হয়ে যাবে। শুভ দিন, আপনি আনইউনিভার্সলি ইলেক্টেড হয়েছেন। আমি স্যার আমার বক্তব্য হলো, একদিকে আমি খুব লাকি, আজকে যে প্রশ্নটা এর মধ্যে গান্ধী রাম ঠাকুর বয়েজ অ্যান্ড গার্লস আমাদের 9 নম্বর বর্ণাবলী পুরো পড়েছে। আর আমাদের লিডার অফ দ্য হাউস মাননীয় মুখ্যমন্ত্রীর এলাকা সখীচরণ স্কুলটা পড়েছে। আজকে মোর দেন 20 ইয়ার্স এখানে বিজ্ঞান শাখা নেই। আর রাম ঠাকুর বয়েজ অ্যান্ড গার্লস এবং সখীচরণও এখানে একটু নিম্ন আয়ের লোকজনের পড়াশোনা করে, প্রতাপগড় থেকেও আছে চারিদিকে। স্যার ওরা যদি বিজ্ঞান পড়ার থেকে বঞ্চিত হয়, যদি মুখ্যমন্ত্রী মহোদয় মনে করেন, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আমি বলবো যে এটা কনস্টিটিউশনাল কিনা এটা মাননীয় মুখ্যমন্ত্রী বিচার করবেন। ব্যাপারটা হলো সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, আমাদের একজন গান্ধী স্কুলের হেডমাস্টার, যদিও উনি ওই অতি বামের পক্ষে ছিল, এখন একটা ফোঁটা দিলি তো রাম হয়ে যায়, এখন করে উনি গান্ধী স্কুলের হেডমাস্টার, আবার রাম ঠাকুর বয়েজের উনি ম্যানেজিং কমিটির সেক্রেটারি। কি করে হলো? আপনার ক্যান্টিনেটে তো আর আমি জানি না, তাইলে স্যার গান্ধী স্কুলও ডিস্টার্ব হচ্ছে, রাম ঠাকুর বয়েজও ডিস্টার্ব হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট অনুরোধ করব
যে বিদ্যালয় কর্তৃপক্ষ কি করবে, কারণ যে আমার গান্ধী স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি তো রাম ঠাকুর বয়সের, উনি তো সেক্রেটারি ম্যানেজিং কমিটি, এবং স্নেহধন্য একটা বিশেষ রাজনীতি। স্যার প্রশ্নের সঙ্গে আছে স্যার, একটু বোঝার চেষ্টা করুন স্যার। আমি ওনার একটা বিরাট হাতের ছায়া ওনার মাথার উপর আছে স্যার, বিরাট। এই জন্য অনেক আমি গান্ধী স্কুলের নিয়ম অনিয়ম সব লিখে এনেছি, এখন বলবো না। আমি যেটা বলতে চাই স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু আপনার এলাকার একটা স্কুল আছে, এটা আপনার পক্ষ একটু, আপনি একজন মুখ্যমন্ত্রী এবং বিদ্যালয় শিক্ষা আপনি দায়িত্বপ্রাপ্ত। আর গান্ধী স্কুল একটা শহরের মধ্যে, রাম ঠাকুর বয়েজ অ্যান্ড গার্লস, তিনটা স্কুলকে আগামী অর্থবর্ষে এবং এই অর্থবর্ষে 26-27 11-12 বিজ্ঞান শাখা খোলার ব্যবস্থা নেবেন কিনা, ব্যবস্থা করবেন কিনা, এটাই আমার বক্তব্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, একদিকে ভালো, মানে যে সিনসিয়ারিটি বা অ্যাকাউন্টেবিলিটি আমি দেখেছি প্রায়ই আপনি এই তিনটে স্কুল সম্পর্কে আপনি সবসময় সচেতন থাকেন, ভালো। এবং এই বিষয়গুলো নিয়ে আমি বারবার বলছি যে আমাদেরও ইচ্ছা আছে সব জায়গায় সব জিনিস থাকুক, কিন্তু অনেকগুলো কারণ থাকে, আমি যেটা এর আগের বারও বলেছি, একই জিনিস বারবার বলতে হবে। ওইখানকার যে কমিটি আছে, কমিটি যে যারা পরিচালনা করে, পরিচালনা কমিটি, তাদের থেকে যদি কোনো প্রস্তাব আসার পরে সেখানে ডিসিশন হবে অনেকগুলো ক্রাইটেরিয়ার উপরে। যাই হোক, তবুও আমি বলছি এই যে তিনটি বিদ্যালয় আপনি বলেছেন, এখানে কিন্তু অলরেডি আর্টসও আছে, কমার্সও করার সুবিধা আছে কিন্তু। আচ্ছা, আর পাশাপাশি আপনি যদি দেখেন এখানে প্রায় 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে আরো বিজ্ঞান পড়ার জন্য কেউ যদি সায়েন্সে যেতে চায়, যে আমার বাড়ির সামনেই থাকতে হবে এরকমটা না, তাছাড়াও কিন্তু আবার বেশি দূরেও না, 500 মিটার থেকে 1 কিলোমিটার। কি কি স্কুল? নেতাজি সুভাষ বিদ্যানিকেতন আছে, মহাত্মা গান্ধী মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল আছে, সেখানে যদি আমরা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের কথা বলি সেখানে প্রায় 150টার মতো আসন আছে। মহাত্মা গান্ধী মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের কথা যদি বলি সেখানেও প্রায় 150 জন আসন বিজ্ঞানে পড়তে পারে ইচ্ছে হলে, আদার্স সাবজেক্টগুলো আছে। তাছাড়া আপনার 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুল আছে, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুল, মহারানী তুলসীবতী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, সব কটার মধ্যে কিন্তু 120 থেকে 150 এরকম সায়েন্সে পড়ার সুযোগ আসে, আর একদম দূরেও না কিন্তু। তবু আপনি যেহেতু বলছেন এবং আপনিও সিনসিয়ার, এবং আপনি বললেন যে আউট অফ 3 1 তো আমার কনস্টিটিউয়েন্সির মধ্যেই পড়ে, তা বিষয়টা আমি দেখবো এবং আমি কথা বলবো যদি থাকে তো। কারণ আপনি দেখলেন সখীচরণ আর যে নেতাজি স্কুল লাগালাগি, কিন্তু একদম রাস্তার এই পার আর ওই পার। তাও আমি ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলবো, না কথা বলে আমিও তো চাই যদি এখানে দেয় তো আমারও তো সেই দিকে অনেক দিক দিয়ে সুবিধা হবে, কাজে এটা বলার অপেক্ষা রাখছে না। তো আমি এটার বিজ্ঞান বিষয় খোলা যায় কিনা, তার প্রয়োজনীয়তা আছে কিনা, বিষয়গুলো আমি ডিপার্টমেন্টের আমি বলবো যে এনকোয়ারি করে তারপর দেখার জন্য। নেক্সট রঞ্জিত দেববর্মা মহোদয়। মাননীয় স্পিকার স্যার, my question number 153. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়, কোশ্চেন নাম্বার 153, সেখানে প্রশ্ন 1-এ রাখা হয়েছে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে 2024-25 ইংরেজিতে এবং 2025-26 ইংরেজি অর্থবর্ষে কয়টি বিদ্যালয়ে মেরামতের কাজ হয়েছে? উত্তর হচ্ছে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে 2024 থেকে 2025 ইংরেজি সালে 11টি স্কুলে মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে। 2025-26 ইংরেজি সালে এখন পর্যন্ত কোনো কাজ শুরু করা হয়নি।
মেরামতের কাজগুলো সময় মতো শেষ করা হয়েছে কিনা? 2024-25 ইংরেজি সালের কাজগুলো সময় মতো শেষ হয়ে গেছে। মাননীয় স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি স্যার, যে মেরামতের যিনি কাজ পেয়েছেন সেটা আপনি জানবেন যে 39% ভ্যালুতে কাজ নিয়েছে। তারপর এটার সঙ্গে যুক্ত হয় আরো 18% জিএসটি, তার মানে 50%। স্কুলটা যে মেরামত করা হয়েছে সেখানে যে ওয়ার্ক অর্ডারটা 25 পিস টিন লাগানোর কথা উপরে, আমি গিয়ে দেখি সেখানে 2.5 পিস টিন লাগানো হয়েছে। যেগুলি ছিল আগে মেরামত করা, এখানে লোকের ম্যানেজিং কমিটি আমাকে বলছে 2.5 বস্তা সিমেন্ট এনে কোনো মতে লেপ দিয়ে এটার উপর রং করে গিয়েছে। রঙও এমন ভাবে রং করেছে স্যার, দেখলে খুব লজ্জা হয়। তারপর আমি যে শিক্ষা দপ্তরের যে এডুকেটিভ যে সেল আছে, এডুকেটিভ ইঞ্জিনিয়ারকে আমি চিঠি লিখেছি এটা ইনকোয়ারি করার জন্য, এবং যেদিন ইনকোয়ারি হবে আমাকেও যেন লোকাল এমএলএ হিসেবে রাখার জন্য, কিন্তু সেটা করা হয়নি। এবং তারা চুপে চাপে গিয়ে ওইটা করলো। তারপর আবার এটা করা হলো, কিছু আরো রিপেয়ারিং হইলো, রিপেয়ারিং করে আবার রং করা হইলো। তা আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যিনি এই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমি ওনাকে অনুরোধ করব যে আঠাইবাড়ি হাই স্কুল, ওয়ান্ডারল্যান্ড বাড়ি হাই স্কুলটা এটা যেন একটা তদন্ত করা হোক। তদন্ত করার পর দেখা যাবে যে গ্রাম পাহাড়ে স্কুলগুলি মেরামতটা কিভাবে হচ্ছে। এখানে দরজার জানালা যেগুলি রিপেয়ারিং করা হয়নি কিছু, শুধু রং লাগানো হয়েছে। ভাঙ্গা জানালা দরজাগুলি কিচ্ছু রিপেয়ারিং হয়নি। আমি অনুরোধ করব এটা যেন তদন্ত করা হোক, এবং আমি এটাই আমার থাকবো, অনুরোধ থাকবো যেন এই স্কুলটা যেন তদন্ত করা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এসব মাঝে মাঝে খবর তো আসে। আমি মাননীয় বিধায়ক মহোদয়কে আমি অনুরোধ করব, যখন এই ধরনের মেরামতি হোক, রাস্তাঘাটের বিষয় হোক, তো হওয়ার পরে দেখা আর করার সময় থাকা, তাহলে অনেকটা কিন্তু সুবিধা হয়। তবে আমি এতটুকু বলতে পারি, যদি অনুসন্ধান করতে গিয়ে রুই কাতলাও ধরা পড়ে, সেখানে কিন্তু ছাড় দেওয়া হবে না। তো ধন্যবাদ। নেক্সট কোশ্চেন, সঞ্জয় মানিক, ত্রিপুরাজি। Honorable Speaker, sir, my start question number 59. মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 15/1/2025 ইংরেজি তারিখে বিধানসভায় এডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 94 এর উত্তরের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা ভাষা ও সাহিত্যের উন্নয়ন ও সংরক্ষণের জন্য পৃথকভাবে ত্রিপুরা ভাষা উন্নয়ন কমিটি কবে নাগাদ গঠন করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, রাজ্য সরকারের অনুমোদন ক্রমে 10/3/2025 তারিখে নাম্বার F1 ব্র্যাকেটে 204 ব্র্যাকেট কমপ্লিট /KBK -OML /2018/183 শেহামুলে ত্রিপুরা ভাষা সহ অন্যান্য বিভিন্ন ভাষা সম্প্রদায়ের সাহিত্যের উন্নয়ন ও সংরক্ষণের জন্য পৃথকভাবে ভাষা উন্নয়ন কমিটি গঠনের দাবি পর্যালোচনা ও বিবেচনার উদ্দেশ্যে একটি রাজ্যস্তরীয় কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির প্রথম সভা 23/5/2025 ইংরেজি তারিখে অনুষ্ঠিত হয় এবং 11/2/2026 তারিখে দ্বিতীয় সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাবিদদের সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হয়। উক্ত পৃথক উপকমিটি সংখ্যালঘু ভাষার মর্যাদা স্বীকৃতির ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা, মানদণ্ড ও প্রক্রিয়াগত কাঠামো নির্ধারণের লক্ষ্যে একটি নির্দেশিকা প্রণয়ন করবে। অতএব ত্রিপুরা ভাষা ও সাহিত্যের উন্নয়ন ও সংরক্ষণের জন্য পৃথকভাবে ত্রিপুরা ভাষা উন্নয়ন কমিটি গঠনের বিষয়টি বর্তমানে উক্ত রাজ্যস্তরীয় কমিটি খতিয়ে দেখছে। প্রশ্ন 2, না হয়ে থাকলে এর কারণ কি?
উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের উত্তর প্রয়োজনীয়তা নেই। প্রশ্ন 3, ত্রিপুরা ভাষা ও সাহিত্যের উন্নয়নের জন্য রাজ্য সরকারের কোনো নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কিনা, থাকলে তা কি কি? ঐতিহ্যভাবে ত্রিপুরা ভাষা ককবরক ভাষার একটি উপভাষা হিসাবে স্বীকৃত এবং বর্তমানে ককবরক ভাষা উপভাষা হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া রাজ্যে ককবরক ভাষার উন্নয়নের জন্য ইতিমধ্যেই একটি উন্নয়ন কমিটি কার্যরত রয়েছেন। ককবরক ভাষার উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে, যার মধ্যে ভাষা সংরক্ষণ, সাহিত্য বিকাশ, শিক্ষামূলক উদ্যোগ এবং প্রশিক্ষণমূলক কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। নেক্সট, মাননীয় সদস্য শ্রী তফজ্জল হোসেন। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কারণ এই পবিত্র বিধানসভায় গণতান্ত্রিকভাবে আপনি সর্বশ্রেষ্ঠ চেয়ারে অবতীর্ণ হয়েছেন। আমার কোশ্চেন নাম্বার 7070। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক তফাজ্জল হোসেন মহোদয় যে প্রশ্নটা তুলেছেন এখানে 1 নম্বর, বক্সনগর ব্লক এলাকাধীন 8টি 12 বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ করার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর হচ্ছে, সিপাহীজলা জেলা শিক্ষাদের কার্যালয়ের অধীনে বক্সনগর ব্লক এলাকায় 8টি বিদ্যালয়ের মধ্যে 2টি বাউন্ডারি ওয়াল আছে, আর অবশিষ্ট 6টির মধ্যে 3টিতে আংশিক বাউন্ডারি আছে, আর 3টিতে বাউন্ডারি ওয়াল দেওয়া বাকি রয়েছে। আর্থিক সংস্থান হলে বাউন্ডারি ওয়াল নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, আমি গত সেশনেও এটা সাপ্লিমেন্টারিতে এনেছিলাম যে বাউন্ডারি ব্যাপারটা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং দপ্তরের মন্ত্রী মহোদয় বলেছেন যে সত্য যে আমাদের 3টা স্কুল, সেই 3টা অত্যন্ত সেন্সিটিভ, কারণ এই 3টা স্কুল 12 স্কুল কিন্তু এগুলো মার্কেটের পাশাপাশি অবস্থিত। তো 12 স্কুল যেহেতু সেগুলোর মধ্যে আমাদের ম্যাচুয়ার্ড মেয়ে ছেলে স্কুলে যায়, যার জন্য মার্কেটের পাশাপাশি হওয়ার কারণে, এবং একটা স্কুল তো মার্কেটের মাঝখানেই, তো যার কারণে এখানে যে স্টুডেন্টদেরকে এবং বিশেষ করে মেয়েদেরকে টিচিং করা হয় অত্যন্ত জরুরি, সেন্সিটিভ। এই 3টা স্কুল 12 স্কুল আমাদের বাউন্ডারির জন্য। যাই আমার দপ্তরের মন্ত্রী মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, প্লিজ দয়া করে এই সেন্সিটিভ ব্যাপারটা চিন্তা করে যদি, এবং ম্যাচুয়ার স্টুডেন্ট এখানে স্কুলে আসা যাওয়া করে বাজারের মধ্য দিয়ে এটাকে যদি আমরা বাউন্ডারি করি, মাননীয় মন্ত্রী মহোদয় সদয় হন, তাহলে আমার প্লিজ যদি বক্সনগর ব্লকের 3টে স্কুল কমপক্ষে আমাদের বাউন্ডারি করার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের দপ্তরের তো আমরা সবাই জানি যে দপ্তরে আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, তথাপি পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী বাউন্ডারি ওয়াল নির্মাণ করার প্রচেষ্টা জারি থাকবে। এখানে প্রসঙ্গক্রমে 2018 সাল থেকে এখন পর্যন্ত, কারণ বহু জায়গায় নট অনলি অ্যারাউন্ড দ্য স্কুল, অনেকগুলো হসপিটালেও দেখবেন বাউন্ডারি ছিল না, তো ধীরে ধীরে করে আমরা বাউন্ডারি দিচ্ছি। তো 2018 থেকে এখন পর্যন্ত আমরা সারা ত্রিপুরাতে প্রায় 69টি বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছি আমরা। তো ধীরে ধীরে আর্থিক ব্যবস্থা হলে মাননীয় বিধায়ক তফাজ্জল হোসেন যে বলেছেন, সেই প্রচেষ্টা দপ্তরের তরফ থেকে আমি বলবো সেটাকে প্রায়োরিটি দিয়ে দেখার জন্য। ধন্যবাদ। এখন পরবর্তী প্রশ্ন, পাঠানলাল জমাতিয়াজি। Thank you so much, Honorable Speaker, sir. My start question number 87. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী পাঠানলাল জমাতিয়া মহোদয়ের কোশ্চেন নাম্বার 1, is there any plan of the government to construct new office building of OMP Inspectorate of School at OMP Nagar? Answer is no. At present there is no plan to construct new office building for
Inspectorate of Schools at OMP? Question number 2. If yes, when? Question does not arise. সাপ্লিমেন্টারি স্যার, অম্পি আইএস অফিস বর্তমানে একটা ছোট্ট 2 থেকে 3 গন্ডার মধ্যে ছোট্ট একটা অফিস আছে, চালটা টিনের চাল দিয়ে, এবং খুব কনজেস্টেড। আমি যখন যাই দেখতে পাই সেখানে একদম অফিসের যতগুলি কাগজপত্র রাখতে এবং স্টাফের যেভাবে চলাফেরা করার মতো সাফিসিয়েন্ট স্পেস সেখানে নেই। এবং এত ছোট্ট জায়গার মধ্যে যেহেতু ওই বিল্ডিংটা করা হয়েছে, খুব কনজেস্টেড এবং বিল্ডিংটা খুব পুরনো বিল্ডিং, সেখানে কিছু ফাটল ধরে গেছে। তাই এবং আইএস অফিসটা আমরা জানি খুব ইম্পর্টেন্ট। সেখানে আমাদের প্রায় 244 জনের যারা টিচিং স্টাফ, এবং এই আইএস স্কুলের আন্ডারে প্রায় 41টা এসবি স্কুল, হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে। তো টোটাল স্টাফ মিলে সেখানে 244। তো তাদের যে সার্ভিস বুক থেকে শুরু করে অফিসিয়াল যত কর্মক্রিয়া এবং ছাত্রছাত্রীদের মিড ডে মিলের যত ইম্পর্টেন্স ডকুমেন্টসগুলি কিন্তু সেখানে রাখা হয়। তো সেই অফিস যদি প্রোটেক্টেড না থাকে তো কি হবে সেটা তো আপনি জানেন। তো আপনার মাধ্যমে আমি অনুরোধ করব মাননীয় দপ্তরের মন্ত্রীর কাছে, এবং আমি জানতে চাইব নতুন অফিস বিল্ডিং যে আইএস অফিসটা করা হবে কিনা। সাপ্লিমেন্টারি স্যার। স্যার সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি স্যার। একজনেই বলবেন। গর্ব সাব ডিভিশনের মধ্যে একটা আইএস অফিস গঠন করার নতুনভাবে সরকারের কোনো পরিকল্পনা আছে কি? স্যার আমার একটা ছোট্ট সাপ্লিমেন্টারি, এটা হচ্ছে পদ্মবিল আইএস যে অফিসটা, এটা বর্তমানে কুমারী মদতী রূপশ্রী হায়ার সেকেন্ডারি স্কুলের পুরানা বিল্ডিং এ হচ্ছে, নিজস্ব কোনো অফিস নেই। আমার প্রশ্ন হচ্ছে সেখানে নতুন করে একটা আইএস অফিস করা হবে কিনা, এবং এই প্রস্তাবটাও আমাদের ডিউ খোয়াই ডিস্ট্রিক্ট থেকে পাঠানো হয়েছে বলে আমি জানতে পেরেছি। স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক ঠিকই বলেছেন এটা, যে ইন্সপেক্টরেট অফ স্কুল আছে, এটা ওইখানে প্রায় 40টা স্কুল এই ইন্সপেক্টরেট যে স্কুল অফ ইন্সপেক্টরেট আছে এখানে, তারা ওই 40টা স্কুল সেগুলো দেখছেন, ওনারা ইন্সপেক্ট করেন। এখানে প্রায় 4টা পাক্কা রুম আছে, জিসিআই শীট রুফিং আছে, এবং কিছুদিন আগে প্রায় 2 লাখ টাকা সেখানে দেওয়া হয়েছে মেইনটেনেন্সের জন্য। ফার্দার টাইম টু টাইম ফান্ড ফর অফিস কন্টিনজেন্সি অ্যান্ড মাইনর রিপেয়ার হ্যাড বিন প্রোভাইডেড। এবং এখানে এট প্রেজেন্ট আমাদের তো কোনো প্ল্যানিং নেই, ওখানে ফান্ডের উপর ডিপেন্ড করে। যদি ফান্ড সেইভাবে পাওয়া যায় তো কনস্ট্রাকশন ভবিষ্যতে চিন্তা করা যেতে পারে। আর বাকি আমাদের রঞ্জিত বাবু বা সঞ্জয় বাবু যেটা বললেন সেটা আমি এখানে আমাকে বলা মানে কি এই জায়গাটা আপনারা পেয়েছেন, আর আধিকারিকরাও শুনেছে, নোট ডাউন করেছে, বিষয়টা আমি দেখে খতিয়ে দেখে তারপর কথা বলতে পারবো। নেক্সট কোশ্চেন, অনারেবল মেম্বার পল দাংশুজি। Start question 115, sir. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী পাল দাংশু মহোদয়ের কোশ্চেন নাম্বার হচ্ছে 115. Number 1, do government have plan to regularize SSA or contractual teachers? Answer, regularization process started and total 113 numbers of eligible contract teachers of Sarva Shiksha Abhijan, that is SSA, as per scheme by notification dated 30/9/2021 have been regularized. Meanwhile, a case regarding regularization of Sarva Shiksha Abhijan contract teacher is pending in the Honorable Supreme Court of India.
Question number 2. If yes, then when? The matter is sub judice as stated in reply to question number 1. Number 3. If not, then why? The matter is sub judice as stated in reply number 1. Supplementary, sir. Sir, our SSA teachers, despite of serving their duties for more than 20 years, and after 2 times verdict of Honorable High Court, our state is yet to regularize them. Sir, in 10 years, 1 MSCPS is applied. Now it's more than 20 years, so 2 MSCPS should be applied. Sir, SSA teachers are fully qualified now in terms of RTE Act and NCTE regulation. Sir, they have completed their DLED also from recognized institutes. And sir, now already it is grouped and categorized as 1, 2, 3 ABC. We all know, sir, what kind of duty they are doing, be it midday meal duty, be it taking charge over the school, be it BLO, election duty, surveys. And sir, if our state withdraw SLP, sir, if our state withdraw SLP, I think our state will only need to bond 10% of their salary, as our state comes under special category. 90% of their salary must be borne by center, sir. And what will be the condition of the teachers who died while in duty, sir? More than 200 teachers have died, sir, because there is no die in harness scheme and there is no pension facilities also, sir. That's why I request Honorable Chief Minister to kindly withdraw the SLP and regularize, because they deserve structured pay, sir. They deserve respectful pay. They are doing their duty like regular teachers, sir. So I request to give them the financial security to withdraw the SLP, and not only SSA teachers, sir, all the other contractual teachers, be it vocational teachers, be it ICT, be it BRP, CRP, sir. They are doing their duty like regular teachers. So this will be my earnest request to the Honorable Minister to kindly withdraw the SLP and regularize them. Thank you. স্যার আমি একটু যুক্ত করছি এখানে। তো মূল বক্তব্য তো বলেছেন যিনি প্রশ্নকর্তা। স্যার, যে কোনো গভর্নমেন্ট আসে তাদের একটা ইলেকটোরাল একটা কমিটমেন্ট থাকে। ইলেকটোরাল কমিটমেন্ট অফ present government that all contractual and this kind of engagement will be made permanent, that is they will be regularized. তো এই ক্ষেত্রেতে এখন সরকার করেনি, কিন্তু কোর্ট এটাকে তাদের পক্ষে দাঁড়িয়েছে এবং বলেছে করার জন্য। এবং আমরা যদি দেখি এই বেশ কিছু গভর্নমেন্ট, ইভেন আমাদের নেইবারিং গভর্নমেন্ট আসাম, আরো এরকম কিছু গভর্নমেন্ট সেই ক্ষেত্রেতেও এরকম সমগ্র শিক্ষা অভিযানের টিচারদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে রেগুলার করেছে। এবং মাননীয় সদস্য তিনি বারবার বলেছেন যে এই ক্ষেত্রেতে সরকার সেই কোর্টের ভার্ডিক্ট এটা কার্যকরী না করে উল্টো সুপ্রিম কোর্টের কাছে এসএলপি পিটিশন ফাইল করেছেন। তো এখানে আমি এই সেদিন বাজেট পেশ করার দিন মাননীয় এই ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী খুবই কর্মচারীদের প্রতি সদয়, তিনি 5% দিয়ে ঘোষণা করে দিয়েছেন এই চলাকালীন সময়তেও। এই ক্ষেত্রেতেও যদি একটু এশিওর করেন যে এই হাউসকে এই যে না ঠিক আছে, এটা সাবজুডিস ঠিক আছে, সাবজুডিস তো ম্যাটার অফ দি গভর্নমেন্ট, কালকে স্ট্যান্ডিং কাউন্সিলকে দিয়ে পিটিশন উইথড্র করে নিলেই তো হয়ে যায়, কাজে সাবজুডিস তো আটকাবে না। কাজে গভর্নমেন্টে যদি সে সদিচ্ছা থাকে, এ সাবজুডিস ইজ নাথিং, টুমরো ইট ক্যান বি উইথড্রন, হোয়েদার দি গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী এই এসএলপি সেই সদয়তা দেখিয়ে এটা উইথড্রন করবেন কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি কোনটা ফিক্সড পে এটা তো বলছিলেন তো?
কোনটার কথা বলছিলেন? অভিযান যে প্রশ্নটা এসছে, এটা এখন আপনারা মানে গভর্নমেন্ট এটা হাইকোর্টের রাইটটা কার্যকরী না করে এসএলপি পিটিশন করেছেন যাতে এটা যাতে কার্যকরী না হয়। তো এটা এসএলপি তুলে নিলেই হয়, হয়ে গেল। এখানে আমার কাছে যে তথ্যটা আছে মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানের মধ্যে যে তথ্য আমার কাছে দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে যে জাজমেন্ট দেওয়া হয়েছে অনারেবল হাইকোর্ট থেকে, সেটা কি দেওয়া হয়েছে, 23 দেওয়া হয়েছিল 23/2/2021। এখানে ওনারা বলেছেন একটা পলিসি অ্যাডপ্ট করার জন্য, এসএস এর জন্য। সেই জায়গার মধ্যে আমরা একটা পলিসি কিন্তু আমরা তৈরি করেছি, দুটো কিন্তু দুরকম। সেই পলিসি অনুযায়ী যেটা মাননীয় বিধায়ক বলেছেন এখানে যে সর্বশিক্ষা অভিযানের সেই কন্ট্রাক্ট টিচার যারা এঙ্গেজ হয়েছে তাদের জন্য একটা পলিসি করার জন্য। তো এখানে 1, 2, 3 এবং 3 মধ্যে আবার ABC এবং তার ক্রাইটেরিয়াও দেওয়া আছে এস পার ডিরেকশন বাই দ্য অনারেবল হাইকোর্ট। সেখানে যে ক্রাইটেরিয়া ক্যাটাগরি 1 আমরা কি রেখেছি, সেখানে রাখা হয়েছে সর্বশিক্ষা অভিযান কন্ট্রাক্ট টিচার হু হ্যাভ কোয়ালিফাইড ইন দ্য ত্রিপুরা টিচার্স eligibility test, that is TTET, and have not joined as regular teachers still 23 to 21, অর্থাৎ ওই যে জাজমেন্টটার যেটা দেওয়া হলো, and have not joined till will be regularized। একটা 2 নম্বর বলা হয়েছে সর্বশিক্ষা অভিযান কন্ট্রাক্ট টিচার who were appointed on or after 3/9/2001 but prior to 23/8/2010 with the minimum qualification in accordance with NCTE regulation 2001 at the time of recruitment will be regularized। এবং 3A, 3B, 3C এখানে দেখা গেছে যে টোটাল 113 জন মাত্র সর্বশিক্ষা অভিযান কন্ট্রাক্ট টিচার্স দে হ্যাভ বিন ফাউন্ড ইলিজিবল ফর রেগুলারাইজেশন, এবং তাদেরকে কিন্তু আমরা রেগুলারাইজও করি। কাজে এখানে তো ঘটনাটা হচ্ছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা সেটা করেছি। এই তো আমার কাছে এই রিপোর্টটা আমার কাছে আছে। কিন্তু আরেকটা আছে যেটা টেটের যেটা ফিক্সড পে, সেটা কিন্তু আরেকটা এসএলপি যেটা আমরা করেছি। এখন এইটার বিষয়ে যদি বলেন তাহলে আমি বলতে পারি। আমি বুঝতে পারছি না এখানের সাথে আমার কাছে যে দেওয়া আছে এখানে কিন্তু আর কোনো আমার কাছে তথ্য এখানে নেই। এতটুকুই দেওয়া আছে যে 113 জন মাত্র ইলিজিবল হয়েছে। আপনি গুলিয়ে ফেলছেন, ওইটার ওই কেসটা না, রেগুলারাইজেশন না, এটা সমগ্র শিক্ষা অভিযানের একটা কেস। যারা শিক্ষকতা করছে তাদেরকে রেগুলারাইজ করার জন্য হাইকোর্ট, মাননীয় ত্রিপুরা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে। এই অর্ডারের বিরুদ্ধে রাজ্য সরকার তাদের রেগুলারাইজ না করে এটা এসএলপি দাখিল করেছেন অ্যাপেক্স কোর্টে। এটার কথাই আমরা বলার চেষ্টা করছি যে ওটা যদি আপনারা রেগুলারাইজ করার হাইকোর্টের এসএলপি না করে যদি একটা আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল রাজ্য সরকারের তাদেরকে দিয়ে যদি এটা উইথড্র করে নেন, তাহলে তো অবভিয়াসলি এদের এই হয়রানিটা হতে হয় না। ওটার কথা বলছেন। আর আরেকটা যেটা বলছেন আপনি, সেটা হচ্ছে ওই যে রিসেন্টলি যে ফিক্সড পে নেওয়া চলবে না, তাদেরকে রেগুলার করার যে অর্ডারটা, ওটা বলছে না, সমগ্র শিক্ষা অভিযানের কথা বলছে। আর উঠেছে যখন ওটা কেন বলবো না? সেম থিং অ্যাপ্লাইজ টু দ্যাট অলসো। Both the cases, instead of filing an SLP before the apex court, our appeal to the government is যে আমাদের রাজ্যের ছেলেদের এটা রেগুলারাইজ করার যে একটা অভিপ্রায় আপনাদের as per your commitment in the before the assembly elections in your manifesto, that should be fulfilled. Other states are doing so. Why not this government? এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। একটা বিষয় নিয়ে স্যার, মাননীয় মুখ্যমন্ত্রীর অবগতির জন্য বলছি, পাশের রাজ্য আসাম, ওটাও কিন্তু ডাবল ইঞ্জিন। ওখানে সর্বশিক্ষা সবাইকে রেগুলার করেছে, এটা মণিপুরও করেছে। এটা আপনার গাদার্থে বললাম। এখন এসএলপি করা সুপ্রিম কোর্টে কর্মচারীদের সাথে, এখানে আপনার একটা ছবি দেখে আমার খুব ভালো লেগেছে
মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট ছবি কি কর্মচারীদের থেকে আমার তাদের স্বার্থ নিয়ে বেশ চিন্তা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী। আপনি এই চিন্তা যদি সুপ্রিম কোর্ট গিয়ে সর্বশিক্ষা থেকে ঝুলিয়ে রাখা হয় আমার কিছু বলার নেই। আমার বক্তব্য হলো এটা কিন্তু আমি বেঁধে রেখেছি। আপনি বলেছেন কর্মচারীদের জন্য আপনার বুক ব্যথা করে, ব্যথার অর্থ সুপ্রিম কোর্ট না, তাদের রেগুলার করা। এই হলো আমি আজকে ফটো তুলে। ঠিক আছে বলো। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয় যে বিষয়টা এনেছে এটা এসএলপি আছে ঠিকই ঠিকই বলেছে, তবে আমি এটা ল ডিপার্টমেন্টের সাথে আমার কথা বলতে হবে, বলে তারপরে কথা বলবো। ওকে, নেক্সট অনারেবল মেম্বার শম্ভুলাল চাকমা। স্যার, স্টার্ট কোয়েশ্চন নাম্বার 119, 119। অনারেবল স্পিকার স্যার, প্রশ্ন, গণবন্টন ব্যবস্থাকে সুদৃঢ় করতে সারা রাজ্যের গোডাউনগুলোতে কম্পিউটারাইজড ওজন পরিমাপ মেশিন ব্যবহার করার কোনো উদ্যোগ দপ্তরের আছে কিনা? উত্তর, রাজ্যের সকল খাদ্য গুদামে ইলেকট্রনিক ওজন পরিমাপ মেশিন বসানোর জন্য দপ্তরের পরিকল্পনা আছে। ইতিমধ্যে কয়েকটি খাদ্য গুদামে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ওজন পরিমাপ মেশিন বসানো হয়েছে এবং বাকি গোডাউনগুলোতে এই মেশিনগুলো বসানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। থাকলে কবে নাগাদ আশা করা যায়? 2026-27 অর্থ বছরের মধ্যে বসানোর পরিকল্পনা রয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, যেহেতু মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় এটাকে শুরু করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বা পরিকল্পনা আছে বলে জানিয়েছেন, এতে আমার বলার কিছু নেই, ধন্যবাদ জানাবো ওনাকে। কিন্তু এই পবিত্র হাউসে যারা রেশন ডিলার যারা রয়েছেন ওনাদের যে আবেদন সেটা হচ্ছে যখন ওনারা গোডাউন থেকে চাল নিতে যান তখন বস্তাভিত্তিক হিসাবে দেওয়া হয়, যেখানে অনেক সময় ওনাদের প্রতি বস্তাতে চাউল বা অন্যান্য যে দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো রয়েছে সেগুলো কম হয়, যার কারণে তারা যখন কাস্টমারদের বা সাধারণ জনগণদেরকে দিয়ে দেন, বিতরণ করেন, তখন কিন্তু ওরা কম্পিউটারাইজ মেশিন দিয়ে বা পাল্লা দিয়ে ওরা দিতে বাধ্য হন। এতে ওদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল বলে আমি এনেছিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনারেবল মেম্বার রামতাজি। মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যার, আপনাকে প্রথমেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার এফডিতে স্টার্ট কোশ্চেন নাম্বার 168। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রামু দাস মহোদয় যে এডমিটেড স্টার্ট কোশ্চেন 168। প্রশ্ন 1, রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে মোট কত সংখ্যক গ্রাজুয়েট টিচার এর শূন্য পদ রয়েছে ফর ক্লাস 9 and 10? রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে মোট 2176টি গ্রাজুয়েট টিচার এর শূন্য পদ রয়েছে। প্রশ্ন 2, উক্ত শূন্য পদগুলো পূরণ করার জন্য দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা? উত্তর 2, বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে 700টি স্নাতক শিক্ষকের গ্রাজুয়েট টিচার শূন্য পদ পূরণের জন্য অর্থ দপ্তরের অনুমোদন মূলে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, দ্যাট ইজ টিআরবিটির নিকট প্রস্তাব পাঠানো হয়েছিল। যথারীতি 700টি পদের জন্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার্স নিয়োগের পরীক্ষা সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার্স 14 ফেব্রুয়ারি 2026 তারিখে গ্রহণ করেছে। অতি শীঘ্রই শূন্য পদগুলি পূরণ করা হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, অনেক বছর হয়ে গেছে স্যার এই এক্সটিজিটি নিয়োগ হচ্ছে না এবং শূন্যপদ যেটা শুনেছি প্রায় 2000-এর উপরে। তো আমাদের রাজ্য
ত্রিপুরা এই রাজ্যের মধ্যে অনেক শিক্ষিত এবং বিএড করা যুবক যুবতী আছে, তারা প্রতিদিনই আশার আলো থাকে যে কখন সরকার নিয়োগ করবে। এবং আমাদের কাছে তারা যখন আমরা এলাকা এলাকা যাই, প্রশ্ন রয়েছে, আমার বিষয় রয়েছে এখানে যে সরকার এই যে এত এত সময় লেগেছে, 700 মানে মাত্র 2000 মধ্যে মাত্র 700, তো 2000 নিয়োগ করতে সরকারে মানে এত কেন করছে না? 700 জন নিয়োগ করলে তো আরো প্রায় 1300-1400 লোক থাকবে, তো নিয়োগ কেন হচ্ছে না? তো নিয়োগ যাতে যথাসময় হয়, যাতে যুবকরা, আমাদের এই যুবক যুবতীরা কোথায় যাবে তারা, যথাসময় যাতে নিয়োগটা করা হয় সে বিষয়ে সরকার যাতে দেখে, এটা আমার সাপ্লিমেন্টারি। করিনি মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী জানাবেন কি যে ক্লাস 9 এবং 10 দ্যাট ইজ এসটিজিটি লাস্ট কবে নিয়োগ হয়েছিল? কত বছর ধরে ক্লাস 9-10-এর এই যে 2176টি আপনি এখন শূন্য পদ বলছেন, লাস্ট এই এসটিজিটি নিয়োগ কবে হয়েছিল? এক, এবং দেখা গেছে 14 ফেব্রুয়ারি 2026 পরীক্ষা নিয়েছে, বহু বছর বাদে, লাস্ট টাইমটা আমি জানতে চাই। তো এগুলো রেজাল্ট বের করে কবে নাগাদ তাদেরকে ছাত্র ছাত্রীদের স্বার্থে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে, এবং নিয়োগপত্র যে দেবে সেটা কি রেগুলার বেসিসে নাকি ফিক্সড পেতে? as per the High Court order, as per the High Court order, which you people have appealed in the Supreme Court, now whether they will be appointed as regular teachers or fixed teachers, regular scheme. I am great, sir. মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 2100 সামথিং পোস্ট, 176, এটা অর্থ দপ্তরের কাছে এটা পাঠানো হয়েছে। এটা শুনলে ভয় লাগছে, কারণ আজ থেকে 2 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ওই মিউজিক টিচার, তারা আমার কাছে গিয়েছিল, ইন্টারভিউ দিয়েছে, এটা উনি বলেছেন 330 মনে হয়, 3 জন পাঠিয়েছেন, এটা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন মঞ্জুর হয়েছে। এখন অব্দি কোনো আলো বাতাস নেই, কিচ্ছুই নেই, এখনো কিছু পাচ্ছি না স্যার। এটা পাঠালে তো ভয় লাগে। শিক্ষা দপ্তর আর আপনার মধ্যে যে কি লেনদেন, ফাইল আদান প্রদান হচ্ছে আমরা জানি না, কিন্তু কেউ চাকরি পায় না। এখানে আরেকটি কথা স্যার আমি যোগ করে দিচ্ছি, কিছুদিন আগে টেট উত্তীর্ণদের হাইকোর্টে রায়ের পরেও স্যার তাদেরকে ফিক্সডে নিয়েছেন। এরা টেটও পরীক্ষা দেবে, 50%-এর উপরেও থাকবে, আবার আপনি চাকরিও দেবে, ইন্টারভিউ নেবেন, তারপরে আবার 5 বছর তারা ফিক্সডে থাকতে হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের রেগুলার না করে আপনি এসএলপির জন্য চলে গেলেন দিল্লিতে হাইকোর্টে। সুতরাং এটা স্যার মানবিকতার জন্য খুব রূঢ় পদক্ষেপ। আমি বলবো এটা সম্বন্ধে আপনি স্পষ্টীকরণ করুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে টিআরবিটি গঠিত হয় 2015 সালে, এবং তারপরে 2016 সাল থেকে বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে এই যে স্নাতক শিক্ষক, গ্রাজুয়েট টিচার্স ক্লাস 9-10-এর এই যে শূন্য পদগুলো অর্থ দপ্তরের তখনও কিন্তু অনুমোদন নিত, এবং ধাপে ধাপে এই এসটিজিটির মাধ্যমে সেগুলো পূরণ করা হয়েছে। এখানে যে প্রশ্নগুলো আমি একসাথেই সবগুলো আমি বলছি, যে 2022 সালে যেটা বলা হয়েছে শিক্ষা দপ্তরের মধ্যশিক্ষা অধিকারের অধীনে, গোপালবাবু ঠিকই বলেছেন মাননীয় বিধায়ক, এসটি 172টি, এসসি 29টি এবং অসংরক্ষিত 29টি। এই যে স্নাতক শিক্ষকদের শূন্য পদ পূরণের জন্য অর্থ দপ্তরের আপনি যেটা বললেন কি আছে, কি লেন করে, আবার জানি কি বললেন যে কি জানি লেন মানে কি কোঅর্ডিনেশন, যাই হোক আদান প্রদান কি, তো এই আদান প্রদানের মধ্যে এই শূন্য পদ পূরণের জন্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, এবং সেখানে 100% যে রোস্টারের মাধ্যমে সেটা কিন্তু ঠিক করা হয়েছিল,
এবং যথারীতি 230টি পদের জন্য যে নিয়োগ পরীক্ষা সিলেকশন টেস্ট সেটাও কিন্তু করা হয়েছিল। এরপর সংরক্ষিত আসন পদের সংখ্যা 20% বেশি হয়ে যাওয়ার কারণে ত্রিপুরার মাননীয় উচ্চ আদালত একটি মামলা হয় এবং সেখানে টিআরবিটি স্নাতক শিক্ষকের নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করলেও দপ্তর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। মাননীয় উচ্চ আদালত উক্ত মামলার নিষ্পত্তি করে যে রায় প্রদান করেছেন তাতে নির্দেশ দিয়েছেন যে স্নাতক শিক্ষকের পদের মোট সংখ্যা পূরণের জন্য যে 50%-এর উপরে যে কোনো রিজার্ভেশন 50%-এর উপরে যেতে পারবে না এবং এটাকে মাননীয় উচ্চ আদালত এটাও বলেছেন যে কোনো অবস্থায় সেটাকে ক্যারি ফরওয়ার্ডও করা যাবে না, এটা কিন্তু দিয়েছে। এই রায়ের কারণ এখানে এসটি এসসি আছে আপনারা সবাই জানেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে, এসএলপি করেছে। এই কারণেই কিন্তু সেই চাকরিটা দেওয়া যায়নি যেটা আপনি বললেন। আর মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যেটা বললেন, এইসব কারণে আমাদের যে 22-23-এর জন্য করা হয়নি, লাস্ট যেটা হয়েছে আমি বলছি আপনাকে, 18-19-এ 869 জন দেওয়া হয়েছিল, 2019-20-এ 444, 2020-21-এ আপনি জানেন যে তখন কোভিডের মহামারী, তখন হয়নি, এবং 2021 আমাদের 2022-23-এ 158 জন দেওয়া হয়েছে। এর মধ্যে এইসব কারণে কিন্তু অনেক বিষয়, কিন্তু আমরা কিন্তু তারপরেও যখন ট্রাই করি, এই ট্রাইয়ের মধ্যে এই যে আপনার সাব জুডিস হয়ে যাওয়াতে আমাদের পক্ষে এটা দেওয়া সম্ভব হয়নি। এই হচ্ছে বিষয়। কি করব, কিছু করার নেই। এখানে তো আমরা যেহেতু 50%-এর উপরে দিতে পারবো না, আমরা আবার বলেছে যে ক্যারি ফরওয়ার্ডও হবে না, খুব ভেরি সেন্সিটিভ ইস্যু। তো সেই জায়গায় বাধ্য হয়ে আমরা গেলাম। আর যদি আপনার ওই বিষয়টা আপনি বলেন তাহলে আমি খুব এখানে ফিক্সড পের যে বিষয়টা আপনি বলেছেন আমার মনে হয় সবার জানাটা দরকার। এটা ত্রিপুরায় যে ফিক্সড পে ভিত্তিক যে নিয়োগ নীতির সূচনা হয় পূর্বতন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় 2001 সালে প্রথমবারের মতো সরকারি পরিষেবায় নিয়োগের ক্ষেত্রে একটি পৃথক বেতন কাঠামো চালু করেন। পরবর্তীতে 2007 সালে জারি করা হয় সরকারি নির্দেশনার মাধ্যমে এটাকে আরো বেশি করে বিস্তৃত করেন এবং বিভিন্ন বিভাগে এই নীতির আওতায় বিপুল সংখ্যক কর্মচারী যাতে দিতে পারে তার জন্য একদম চাপ যাতে একবারে না আসে তার জন্য এই ফিক্সড পে ভিত্তিকটা উনাদের সময় কিন্তু স্টার্ট হয়েছে। এখন উনারা বলছেন যে এসএলপি কেন উঠিয়ে না, তখন তো আপনারা এই কারণেই ফিক্সড পে করেছেন। এখানে পলিসি কিন্তু করেছেন। তো গভর্নমেন্টের না এটা ডাবল ইঞ্জিন তো আর ডাবল কোর্ট না, ডাবল ইঞ্জিন এক জায়গায়, সেটা তো আপনাদের আছে। আপনারা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এগুলি সমস্ত করবেন, কিন্তু আপনারা করছেন না। আপনি একটা কথা আপনি বলছেন ডাবল ইঞ্জিন, যতগুলো আমাদের সমস্যা ঠিক আছে আপনারা কিন্তু সৃষ্টি করেছেন এবং যতগুলো কেস আজকে আমাদের সমস্যা সম্মুখীন হচ্ছি, হাইকোর্টে হোক সুপ্রিম কোর্ট হোক, দ্যাট হ্যাড বিন ক্রিয়েটেড বাই ডিউরিং ইউর টেনিউর। এগুলো বুঝতে হবে আপনাদের। এগুলো সমস্ত আপনি টিআরটিসি বলুন, আপনি জুট মিল বলুন, আপনি সর্বশিক্ষা বলুন, সব আপনাদের সময় এগুলো হয়েছে। এগুলো বুঝতে হবে আপনাদের। প্রতিশ্রুতি তো আপনারাই দিয়েছেন। আরে প্রতিশ্রুতি, আরে কথাটা আপনার প্রতিশ্রুতি কি দেবো, আমরা যেগুলো করছি সেটাই কথা বলছি আমরা। এগুলো তো আইনের বিষয়। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক নিয়োগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছিল ওনাদের সময়, প্রশাসনিক কাঠামোর একটা বড় অংশ এই নিয়োগ ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল। ফলে এই নীতিকে সম্পূর্ণভাবে বাতিল করা বা হঠাৎ পরিবর্তন করা প্রশাসনিক ও আর্থিক উভয় দিক থেকে একটা জটিল পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড। কারণ আমাদের পক্ষেও তো আমাদের যে রেভিনিউ, আমাদের রেভিনিউ সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন যে নন ট্যাক্স এবং ট্যাক্সেবল খুব সীমিত আয় আমাদের, সেটা আপনারাও বুঝেছিলেন। কিন্তু তাহলে এই যে ফিক্সড পে বিষয়টা আপনারা তখন শুরু করেছেন, এটা এখন আমাদের সমস্যা হচ্ছে। এখন পট করে আমরা যদি বন্ধও করি তাহলেও বিপদ, আবার না করলেও বিপদ। আমরা তো এর আগে আপনাদের আসার আগে আমি কোনোদিন জীবনে আমিও নিজে শুনিনি ফিক্সড পে বেতন দিয়ে চাকরি।
5 বছর পর পর। তো এখন এই যে ধারাবাহিকতা আপনারা রেখেছেন, সেই জায়গার মেয়েদের দাঁড়িয়ে হঠাৎ করে যদি আমরা এটা করি, তাহলে আমাদের আর্থিক না ফিক্সড পে চাইতেও আরো অদাম আউটসোর্সিং করছে। আউটসোর্সিং আপনাদের ফিক্সড পে তো ভালো, আশা আছে। আউটসোর্সিং থ্রু আরে আউটসোর্সিং কি বলছে? সবসময় ছিল, আউটসোর্সিং সবসময় ছিল। পয়েন্ট ওভার স্যার স্যার আরে এইটাই অ্যাড করতেছে। আমি যেটা বলছিলাম যে এই আর্থিকভাবে যে সীমাবদ্ধ আমাদের এই রাজ্য, এই রাজ্যের নিজস্ব কর বা অকর রাজস্ব আয়ের পরিমাণ সীমিত হয়, রাজ্যের বাজেটের একটা বড় অংশ নির্ভরশীল, আমাদের বাজেটের বড় একটা অংশ। মাননীয় বিধায়ক গোপাল বাবু একটু প্লিজ, আপনি তো লার্নেড ম্যান, লার্নেড অ্যাডভোকেট, প্লিজ লিসেন প্লিজ। আচ্ছা প্লিজ বসুন, ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের মাননীয় বিধায়ক সুদীপ বাবু কিন্তু বুঝেছেন, এর জন্য বলছেন যে এটা বলার জন্য। কেন্দ্রীয় করের আমরা যে ডিপেন্ড করি, কেন্দ্রীয় করের উপর আমরা নির্ভর করতে হয়, কেন্দ্রের অনুদান, তাছাড়া ঋণ গ্রহণ, আমাদের আবার ঋণেরও কিন্তু একটা ক্যাপিং আছে, যে 3000 সামথিং এর উপরে আপনি বেশি করে ঋণও নিতে পারবেন না। এই অবস্থার মধ্যে সরকারকে চালাতে হয়। এখানে যে বিভিন্ন যে অর্থ কমিশনের প্রতিবেদনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির এই আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি শুধু আমাদের এখানে না, নর্থ ইস্টার্ন জোনের সবারই কিন্তু এই প্রবলেম হচ্ছে, মানে ছোট ছোট রাজ্যগুলোর আমি বলছি। এখানে 10ম এবং 11তম অর্থ কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল যে রাজ্যগুলোর নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচার, বিশেষত বেতন ও পেনশন বাবদ ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এই ব্যয় নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্যগুলোকে সতর্ক অলরেডি সতর্ক করেছে। 12তম অর্থ কমিশনের সুপারিশ, ওয়েজ পলিসি গ্রহণ করতে হবে যাতে বেতন ব্যয় রাজ্যের মোট রাজস্ব ব্যয়ের একটি নির্দিষ্ট সীমানার মধ্যে থাকে। পরবর্তীতে 13তম এবং 14তম অর্থ কমিশনে রাজ্যগুলোর আর্থিক শৃঙ্খলা, যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন, তার জন্য রাজস্ব ঘাটতি কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। কাজে আমার যে রেভিনিউ এক্সপেন্ডিচার বাড়ালে হবে না, দাবি করা যায়, আপনারাও বুঝেন যারা সরকার চালিয়েছেন, কিন্তু আমাদের পক্ষে আমরা চাই যে ঠিক আছে ডিএ তো দিতেই হবে, আমরা দিচ্ছি এগুলো, কিন্তু এর অর্থ এই না যে আমি সব বিলিয়ে দিলাম এরপরে কোনো কাজ হবে না, এটা ব্যালেন্স করে চলতে হবে। এখানে এই আর্থিক বাস্তবতার প্রেক্ষাপটে ত্রিপুরা সরকার ফিক্সড পে ভিত্তিক নিয়োগ ব্যবস্থা যেটা আপনারা চালিয়েছেন, সেটাই আমরাও কিন্তু সেটাকে কন্টিনিউ করতে আমরা কনসিডার করেছি এবং সেইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। আমি জানি না ইন ফিউচারে ওয়েদার ইট উইল বি কন্টিনিউড অর নট, আমরা দেখবো এটা নিয়ে, কারণ এটা একটা প্রবলেম আমি বলতে গেলে। কিন্তু আপনারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে সেটা করেছেন, আমরা এখন ফট করে সেটা বন্ধ করতে পারবো না। ত্রিপুরা সরকারের মোট ব্যয়ের একটা বড় অংশ বেতন এবং পেনশনে কিন্তু চলে যায়। তাছাড়া রাজ্যের মোট ব্যয়ের আপনারা শুনে মানে নিজেই আপনারা জানেন নিশ্চয়ই, রাজ্যের মোট ব্যয়ের 40% থেকে 56% বেতন এন্ড পেনশন বাবদে ব্যয় হয়। সুদ, সামাজিক পেনশন, ভর্তুকি ও ঋণ পরিশোধ যুক্ত করলে মোট কমিটেড এক্সপেন্ডিচার করতেই হবে আপনাকে প্রায় 50% থেকে 70%, যদি আমি এটাকে মিন বলি 61% আমাদের শুধু এই খাতে যায় কমিটেড এক্সপেন্ডিচারে। এরপরে বাইরে তারপরে আমরা অন্যান্য ডেভেলপমেন্টের ওয়ার্ক ইত্যাদি করতে হয়। মাননীয় ত্রিপুরা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ 8ই জানুয়ারি 2026 তারিখে ফিক্সড পে ভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এটা বেতন স্কেল প্রদানের নির্দেশ দেন। আমরা রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্তের উপর সরাসরি সেটা আমাদের পলিসি, অথচ যেহেতু হাইকোর্ট থেকে দিয়েছে সেটা আমাদের উপর, কিন্তু সেটা আমাদের বাধ্য হয়েছে আমরা কিছু একটা করতে সেখানে। তো সেখানে আমরা কি করলাম আপনারা সবাই জানেন, তখন মাননীয় হাইকোর্ট রায় সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হলে, যদি এটা হয় হাইকোর্টের এই রায় যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের এই যে সকল কর্মচারীরা যারা আছেন তাদের নিয়মিত বেতন স্কেল প্রদান করতে হবে। যদি নিয়মিত আমরা দিই তাহলে অতিরিক্ত প্রায় 4000 কোটি টাকা আমাদের তার মধ্যে আমাদের যাবে। কোথা থেকে আমরা পাবো সেই টাকাটা? এবার দেওয়া যায় না তো দেয় না, এবার
না না দেয় এইভাবে দেয় এইভাবে আরে এইভাবে দেয় লিডার অফ দ্য হাউস বলছে সিএম সাহেব কি শেষ করছে? সিএম সাহেব শেষ করেছে বক্তব্য, তারপরে হল না কি বলছে এগুলি? ইনফ্রাস্ট্রাকচারে সাকসিতে আমরা অনেক কিছু করছি। আরে আমরা সাকসিতে ইনফ্রাস্ট্রাকচার আমরা করছি তারপর, এবং সেখান থেকে যখন আয় বাড়বে তখনই আমরা এগুলো কভার করতে পারবো। কাজে এই কারণে কিন্তু যে সংবিধানের আর্টিকেল 136 এই কারণেই আমরা এই এসএলপি দায়ের করেছি, যাতে মানে আমাদের উপরে এখন এই যে সমস্যাটা তাদের উপর আমাদের উপর না পড়ে, তার জন্য আমরা এসএলপি করেছি। এই কারণে যে তাতে করে একদিকে ওনারা যে কাজটা করেছেন যে বেশি সংখ্যক লোক 5 বছরের মধ্যে আরো আপনি সময় পেয়ে যাবেন, একটু সময় পাবেন যাতে আরো কাউকে দেওয়া যায়। 5 বছর পর এমন একজন ব্যক্তি নেই যাকে আমরা রেগুলার করছি না, আমরা কিন্তু করছি সবাইকে। একজন ব্যক্তিও 5 বছরের পরে কিন্তু আমরা সেটা এমন না যে রেগুলার করছি না, তাদেরকে একজনও বাদ যায়নি। তো সেই কারণেই আমরা এসএলপি আমরা সেটা করেছি, বিকজ অফ আওয়ার রিসোর্স, যে ফাইন্যান্সিয়াল রিসোর্স, তার উপর ভিত্তি করে আমরা এসএলপিটা করেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রশ্নপত্র মাননীয় সদস্যগণ। প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে প্রেস করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পরবর্তী আমাদের যাওয়ার আগে আমি 1 সেকেন্ড আপনার নলেজ আমি দিয়ে দিতে চাই। গতকালকে স্টেট ইলেকশন কমিশন নির্বাচন, আমাদের টিটিএডিসি নির্বাচন ঘোষণা করেছেন 13th এপ্রিল, এবং 17th এপ্রিল তার রেজাল্ট, ইফ আই এম নট মিস্টেকেন। তো 13th এপ্রিল আমাদের কিছু ফেস্টিভ বিজু উৎসব আমাদের রাজ্য উদযাপিত হয়। আমরা আমাদের বাঙালিরাও আমরা কি বলে আর বিশু না কি যেন বলে 13th, এটা আমরা পালন করি। তো আমি প্রস্তাব রাখতে চাই, যদি হাউস এখানে স্টেট ইলেকশন কমিশন অ্যানোনিমাসলি একটা রেজলিউশন অ্যাডপ্ট করে স্টেট ইলেকশন কমিশনের কাছে আইদার ইউ প্রিপোন দ্যাট ডেট, প্রিপোন হবে না কারণ প্রিপোনের হলেই ভালো হতো, কিন্তু প্রিপোনটা হবে না কারণ ওই যে ডেটটা মিলিয়ে করতে হয়, তো রয়ে গেল পোস্টপোন। 13, 14, 15 সংক্রান্তির মাস পয়লা বৈশাখ। এই কারণে আমার একটা অ্যাপিল থাকবে আপনার মাধ্যমে, আমি লিডার অফ দ্য হাউসের দৃষ্টি আকর্ষণ, অপোজিশন লিডার সকল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ইলেকশন কমিশনের কাছে, স্টেট ইলেকশন কমিশনের কাছে এই ডেটটাকে একটু পোস্টপোন করে, যেহেতু প্রিপোন করা কোনো যাবে না, পোস্টপোন করে আফটার 17th এনি ডেট অ্যাজ পার দ্য কনভিনিয়েন্স, কারণ আমাদের এপ্রিল মাসের মধ্যেই ইলেকশনটা কন্ডাক্ট করলেই হলো। এক সেকেন্ড, যেটা দ্য রেজাল্ট দ্য 17th, আমাদের 5 রাজ্যের নির্বাচন, এর মধ্যে 2টো স্টেট তামিলনাড়ু এবং বাংলা 2 ফেজ, এবং তামিলনাড়ু বোধহয় সিঙ্গেল ফেজে নির্বাচন অনুষ্ঠিত হবে 23-29। তো অবভিয়াসলি দ্য রেজাল্ট অফ, হতে পারে ছোট স্টেট, বাট দ্য রেজাল্ট অফ দ্য এডিসি ইজ গোয়িং টু হ্যাভ ইটস ইমপ্লিকেশন on the result of Bengal particularly, and that of course obviously that of Tamil Nadu also. তো আমার অনুরোধ থাকবে 17-18 তারিখ ইলেকশন হলেও যাতে রেজাল্টটা নট বিফোর দ্য কমপ্লিশন অফ বাংলা এবং তামিলনাড়ু নির্বাচন সম্পন্ন না হওয়া অবধি যেন রেজাল্টটা উইথহেল্ড করা রাখা হয়, কাউন্টিংটা যেন হয় অন 30th হোক, 29 তারিখ যদি লাস্ট নির্বাচন হয়, তা 30th of April হতে পারে কাউন্টিং, নো ইস্যু। তো এটা একটা প্রস্তাব, if the house agrees upon to postpone that date and to withhold the result till the completion of the Bengal and Tamil Nadu election, এটা আমার একটা প্রস্তাব থাকলো আপনার মাধ্যমে, লিডার অফ দ্য হাউস, অপোজিশন লিডার, অল
পলিটিক্যাল পার্টিজের কাছে। থ্যাংক ইউ। আমি আমার দুটো বিষয়টা যাওয়ার আগে এই বিষয়টা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখেছি, শাসক দলের তরফ থেকেও এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখা হয়েছে। তো আমার মনে হয় এই প্রস্তাব গ্রহণ করা এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করা, এটা সবাই সর্বসম্মত হবেন। আমি আশা করব এই বিষয়ে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী বা এই ট্রেজারি বেঞ্চের তরফ থেকে কিছু বলবেন। সম্মতিকর প্রস্তাব উঠেছে, এখানে কংগ্রেস পরিষদের দল বলেছে, সিপিএম বলেছে, সব রাজনৈতিক দল বললেই সর্বসম্মতি হবে। আগে সর্বসম্মতি হোক, নতুবা গভর্নমেন্ট উইল টেক আদারওয়াইজ, সেটা গভর্নমেন্টটা বলবে। মাননীয় স্পিকার স্যার, আমরা সবার সঙ্গে একমত আছি, কারণ 13 তারিখ শুধু হারি বুঝ না, ওই দিন গুড ফ্রাইডেও আছে, গড়িয়া। সুতরাং বিষয়টা একটু আমাদের সর্বসম্মতি কর্মে পাঠাইলে ভালো হবে বলে আমরা মনে করি। আমরা এটাকে সম্পূর্ণ যদি পাঠানো হয় ডেট রিশিডিউলের জন্য, সেটাকে আমরা সমর্থন করব। ধন্যবাদ। এই কি বলছেন? 13 তারিখটা পরিবর্তনের জন্য আর কি, পিছানো তো, পিছানো 13 তারিখ পিছানো তো, 13 তারিখ পিছানোর জন্য বলছেন। হ্যাঁ, 13 তারিখের পরে পেছানো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু বিষয়টা আমাদের রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে গতকালকে আমাদের রাজ্যের নির্বাচন কমিশন, যেটা নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে, তার সঙ্গে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গতকালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা জানতে পেরেছি যে নির্বাচন কমিশনের কাছে সেটা আবেদনও করা হয়েছে যে এই রাজ্যের বিভিন্ন জনজাতি বলুন বা আমাদের রাজ্যের এটা বিভিন্ন একটা ফেস্টিভ্যাল রয়েছে, বাংলা নববর্ষ এবং গড়িয়া এবং বৈশু, চৈত্র সংক্রান্তি এবং গুড ফ্রাইডেও রয়েছে। তবে গুড ফ্রাইডে নয়, না, গুড ফ্রাইডেটা 3 তারিখ এপ্রিল আছে গুড ফ্রাইডে, 14 পরে। 13 তারিখটা হচ্ছে সোমবার, আমি এখন ক্যালেন্ডার দেখলাম, বাকিগুলি আছে। এই বিষয়ের সম্বন্ধে আমাদের দলের পক্ষ থেকে আমরাও আজকে সকালে আমরা আলোচনা করেছি যে দলের পক্ষ থেকে একটা আবেদন নির্বাচন কমিশনের কাছে যে ডেটটা অন্তত পোস্টপোন করে ডেফার করার জন্য। তাই সেটাই আজকে যেহেতু এই পবিত্র বিধানসভায় যেহেতু মাননীয় বিরোধী দল নেতার পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে এবং তীব্রমতা দলের পক্ষ থেকে যেহেতু সেটা সবাই আলোচনা রেখেছেন, তাই আমরাও সেটাই চাই যে নির্বাচন সেটা একটা যাতে ডেফার করা হয় এবং সেটাই। ধন্যবাদ। তো অনারেবল লিডার অফ হাউস সিএম সাহেব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে সবার কাছে হয়তোবা বিষয়টা আছে এখানে যে 17 তারিখ তো এটার অ্যানাউন্সমেন্ট হয়েছে ইলেকশনের, এডিসির, আর নোটিফিকেশন অফ ইলেকশন 18/3, অর্থাৎ আজকেই করতে হবে নোটিফিকেশন। কাজেই যা বলার আজকেই মধ্যেই আমাদের করতে হবে। আর নমিনেশন দিতে হবে 25 থেকে, মানে নমিনেশন 25। আবার স্ক্রুটিনিও আছে, কিন্তু টাইট কিন্তু প্রোগ্রামটা, স্ক্রুটিনি অফ নমিনেশন 26।
আবার উইথড্রল আছে, তো টাইম দিতে হবে আপনার 26, মানে এখানে একদিন দিল 28/3, এরপরে ডেট অফ পোল দিল 13/4। এখন এই যে ডেট অফ পোলের পরে আবার ডেট অফ রিপোলের একটা ব্যবস্থা আছে, এটাও দিতে হবে। এরপরে কাউন্টিং 17 তারিখ। এরপর আছে পোল প্রসেস টু বি কমপ্লিটেড অন নট বিফোর 18/4। কেন 18/4? কারণ 18 তারিখ কিন্তু আপনি যেটা বললেন এটা পিছিয়ে দেব, পিছিয়ে দিলে কিন্তু এগুলো পিছবে সব। আপনার এডিসি কিন্তু তাহলে আপনার অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে। মাথায় পরে বলবেন না যে আমাদের এডিসি ভেঙে দিয়েছে। এডিসি কিন্তু তখন অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে আপনার 18, কারণ এই যে আমি ক্রোনোলজিটা বললাম এটা কিন্তু সবকটা পিছবে এখন। কাজে যদি আপনারা সবাই বলেন যে পেছনের জন্য, কারণ তিনটা এখানে অনুষ্ঠান আছে, আমার হচ্ছে অনেকে ফোন করেছে, আমি বললাম এটা তো আমাদের না, এটা বিষয়টা হচ্ছে স্টেট ইলেকশন কমিশনের। আমি বললো আমরাও যদি বলি ইলেকশন কমিশন করবে, আমরা সাজেশন দিতে পারি, নিশ্চয়ই ইলেকশন কমিশন আমাদের সাজেশনটার গুরুত্ব দেবে, প্রস্তাব আমরা পাঠাতে পারি, এবং সেটা কিন্তু আগে চিন্তা করতে হবে আমাদের। অ্যাডমিনিস্ট্রেটর বসান লাগবে না। As per the constitution, that ADC will be run by a caretaker CEM, not by the administrator. It will be run by the present incumbent of the ADC, but as a caretaker, not through an administrator, because elections will already have been conducted. It will be awaiting the result. So till then, till the completion of the result and further thing, only it will be there for a caretaker CEM. যেহেতু প্রস্তাব এসেছে এবং অলরেডি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অলরেডি ইলেকশন কমিশনকে জানানো হয়েছে, সুতরাং রেজুলেশন দিতে আমাদের আপত্তি নেই, আমরা ডেফারের কথা বলতে পারি। এই যে অন্যান্য বিষয়গুলি বলেছে এগুলি পরিষ্কার নলেজে পরে, কিন্তু এটা কিন্তু সব রাজনৈতিক দলের প্রতিনিধি আছে, অন্তত যারা কন্টেস্ট করবে আমি যতটুকু জানি, এটা সবগুলি বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। পরে কিন্তু বিধানসভা রেজুলেশন ইজ নট সো লেস ইম্পর্টেন্ট, ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দিস, সুতরাং মাথা রেখে চিন্তা করে করবেন। আর ওই সময় কি হলো না করলো সবটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, এটা বুঝে সিদ্ধান্ত নেবেন। ডেফারের কথা বলতে পারি। আরেকটা জিনিস হলো রেজাল্টের কথা বন্ধ রাখবে, এই কথা বলতে পারবো না কিনা আমার ডাউট আছে। এটা অটোনমি বডি, তুমি রেজাল্ট বন্ধ রাখো, ইট ইজ গ্রাউন্ড, এটার গ্রাউন্ড আছে। রেজাল্ট আউট করো না টিল দি রেজাল্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল, এটা কতটুকু করা যাবে আমার ডাউট আছে। এটা আমাদের হাতে নেই, আমরা রিকোয়েস্ট করতেও পারি না। থার্ড থিংস ইজ দিস, এটার সাথে রিলেটেড অলরেডি রেজুলেশন আপনার সবাই মত হলে রেজুলেশনটা ড্রাফট করছে, আপনাদের মত হলে সবাই। আরেকটা জিনিস, এটা আমি এটার সাথে লিঙ্ক না, যেহেতু সবাই আমরা ইন্টারেস্টেড ভোটে পার্টিসিপেট করব, সব দলেই। বিধানসভা 25 তারিখ লাস্ট ডেট, 25 তারিখ নমিনেশন লাস্ট ডেট। যদি সর্বসম্মতিক্রমে রাজি থাকেন আপনাদের তো মাঠে যেতে হবে, যদি সবাই রাজি থাকেন। যদি বিএসসি হয়েছে, আবার হাউসটাকে আমরা অ্যাপ্রুভ করেছি, আরো এগিয়ে আনবেন কিনা দেখুন, আমাদের কোনো আপত্তি নেই। হাউস শর্ট করা যায় কিনা দেখুন। আমাদের মোট জিনিস হলো ডেমোক্রেসি, তো ডেমোক্রেসির জন্য সবচেয়ে আগে মাঠে যাওয়া উচিত, তাহলে সব দলে সেখানে চলে যাওয়া উচিত। তাহলে আপনার 25 থেকে এগিয়ে আমরা 20টা দিয়ে চ্যাপ্টার ক্লোজ করতে পারি কিনা দেখুন, ইফ ইউ আর এগ্রি অর এভরিবডি। আমার মনে হয় যে সবার ভালোর জন্য বলছি, এটা দেখবেন, এটা আমরা কিন্তু হাউস কন্টিনিউ করবো, আমাদের আপত্তি নাই, এটা সবাই ভালোর জন্য বলছি। ইফ ইউ এগ্রি ইন দিস পয়েন্ট, আই থিঙ্ক ইট ইজ বেটার। বলবো এ বিষয়ে বিএসসি বসুক, হ্যাঁ বিএসসি বসে এখনই রাজি থাকলে বিএসসি ডাকবে, ডিসিশন না নিয়ে বিএসসি বসে আমরা একটু প্রস কনস আলোচনা করি, যে বিষয়টা সেকেন্ড টাইম তুললেন। ঠিক আছে মাননীয় সদস্য, সিএম সাহেব। মাননীয় স্পিকার স্যার, যেহেতু টিটিআইডিসির নির্বাচনের পরিপ্রেক্ষিতে কিছু বিশেষভাবে
ভোটের যে দিনটা, এবং যেহেতু এটা নিয়ে যে টিটিএডিসির যে পিরিয়ডটা আগামী 18 তারিখ পর্যন্ত, যেহেতু 19 তারিখে গত যে কাউন্সিলের কার্য কিনে বলে অফিসে তারা অফিস নিয়েছিলেন, একটাই মাত্র আমি দেখি যদি 13 তারিখ না করে একদিন 12 তারিখ করা যায় কিনা। তো এই একদিন যদি করা হয় তাইলে আর কোনো অসুবিধা থাকবে বলে মনে হয় না। এটা আমাদের প্রস্তাব। আর দ্বিতীয়ত হচ্ছে ভোট গণনা যেটা সেম থাকবে, আর কিনা বলে মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন যেটা মহোদয় যেটা প্রস্তাব করেছেন, রেজাল্টটা যেটা 17 তারিখ রেখেছেন সেটা 17 তারিখ বা 17 তারিখই থাকুক, এজ ইট ইজ, কোনো সমস্যা হওয়ার কথা না। সামনে শুধুমাত্র 12 তারিখে আনাটাই আমাদের প্রস্তাব থাকবে, আর তাহলে আর কোনো অসুবিধা থাকবে বলে মনে হয় না। আমি মনে করি ভেরি গুড প্রপোজাল। এটা একদিন শুধু পোলিং ডেট না, ইভেন কাউন্টিং ডেটও যদি একদিন এগিয়ে দেয় কোনো অসুবিধা নাই। কেননা গতবারও 11 এপ্রিল ভোট গণনা হয়েছিল, কিন্তু কাউন্সিল গঠিত হয়েছিল 20 এপ্রিল, আমার যতটুকু মনে পড়ে। কাজে অনেকদিন লেগেছে। কাজে কাউন্সিল গঠন হওয়ার পর নির্বাচন কমিশনের কাছ থেকে সমস্ত সার্টিফিকেট নিয়ে যে পলিটিক্যাল পার্টি যারা ফর্ম করবেন তারা সঙ্গে সঙ্গে করে ফেলতে পারবেন। তা না হলে তো একটা কনস্টিটিউশনাল একটা হবে, মানে প্রবলেমে পড়বে। কাজে একদিন দুটোই এগিয়ে দিলে কোনো অসুবিধা নেই। আর অনারেবল স্পিকার, আমার একটা প্রস্তাব থাকবে, আমাদের যে সেশনটা এটা আপনার তো 20 তারিখ অব্দ যদি হয় তাহলে স্থগিত রাখতে পারেন। হ্যাঁ, আর বাজেট পাস করতে হবে, ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে আমাদের, এটা হবে না। ওইটা আপনি রিকোয়েস্ট করতে পারেন দেবার জন্য, এটা পোস্টপোন রাখতে হবে, 31 মার্চের আগে আমাদের শেষ করতে হবে না। এখন আগে ঠিক করুন যেটা বলছেন রেজলিউশনটা বলে। আমি একজন আমাদের মন্ত্রী মহোদয়কে বলছি ড্রাফট করার জন্য, সুদীপ বাবু এবং জিতেন বাবু আপনারা দেখে দিন, চিফ মিনিস্টার সাহেব লাস্টে দেখবেন, কিন্তু আগে ঠিক করুন কি করবেন। 12 তারিখ করলেই ভালো হবে সবার জন্য। হ্যাঁ, 12 তারিখ করলেই সবার জন্য ভালো হবে। দেখুন, হ্যাঁ, 12 তারিখ কারো অসুবিধা নেই। যারা সোশ্যাল এখন সমাজে যে ফেস্টিভ করে তারাও তো বলছেন 12 তারিখ করলে কারো অসুবিধা হবে না। বারো তারিখ ঠিক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার তো 12 তারিখ এডিসি এলাকায় পড়েছেন, সুতরাং 12 তারিখ ঠিক আছে। অপোজিশন লিডার মাননীয় আইপিএফটি কংগ্রেস 12 তারিখ করবে, করার জন্য আমরা রেজলিউশন নেব, আর কাউন্টিং একদিন আগানোর জন্য বলবো। ইজ ইট? কাউন্টিং না ইয়েস, মাননীয় বিরোধী নেতা, আমার কাউন্টিংটা যেটা আছে এটা দরকার, আমরা শুধু প্রিপন করে বলে দিই, সব বাকিটা শেষ হয়ে যাবে, প্রিপন করে দিই, ঠিক আছে? এরপর কি করো, এটা প্রিপন করো, রিশিডিউল এটা এক রিশিডিউল, এক তারিখ বিকেল আসুক না, এটাই করে বিকেল আসুক না, এটা প্রস্তাবটা আসুক না, বলুন। Honorable Speaker, sir, as the State Election Commission has declared the election to the TTADC on 13th April 2026 and counting of votes on 17th April 2026, keeping in view the festive sentiment of the large section of tribal and Bengali population of the state and their deep association and involvement with different festivals scheduled on the proposed election date,
it is unanimously proposed to defer the election date, and it is unanimously proposed to prepone the election date on 12th April 2026 with counting date be unchanged. শুধু কাউন্টিং করে দরকারই নেই, only the election date to be preponed. Instead of 13 ঠিক আছে মনে করো, ঠিক আছে ঠিক আছে, জিতেন দা এটাই ভালো হবে। সিএম সাহেব ঠিক আছে, ওকে। তাহলে তাহলে এটা কিন্তু রেজলিউশনটা টাইপ করে সুন্দর করে রেডি করে দিতে হবে। এটা হাউস থেকে যাবে, কিন্তু অ্যাসেম্বলি থেকে যাবে। মহোদয়, আমার মনে হয় তো আমরা তো এটা তো অ্যাকচুয়ালি এটা মানে স্টেট ইলেকশন কমিশন, এখানে কিন্তু আমরা খালি প্রপোজাল পাঠাবো, কাজে এর অর্থই না যে কাজে আমরা স্টেট ইলেকশন কমিশনের উপর কিছু ঠিক বলতে পারবো না, কাজে আমরা প্রপোজাল আকারেই দেবো। রিকোয়েস্ট শব্দটা রিকোয়েস্ট রিকোয়েস্ট কাজে এখানে আমরা বললাম বা আমরা গভর্নমেন্ট বলতে পারবো না, উই ক্যানট ইন্টারফেয়ার। কিন্তু আমার মনে হয় আশা করি এটা যে আমাদের যে এতগুলো ফেস্টিভ্যাল আছে এখানে ট্রাইবেলই হোক আমাদের বেঙ্গলি হোক সবারই কিন্তু এই টাইমটাতেই সমস্যা। আর আমিও চাই না এইভাবে পোস্টপোন করার পরে যদি যাইয়ে দিছি, কিন্তু এটা তো প্রশ্নের বিষয় যে ঠিক আছে ওই কেয়ারটেকার থাকবে, এগুলো কিন্তু পরের বিষয়, কোন জায়গায় কোন আইনকে আছে বেটার ঠিক নিয়ম অনুসারে আগে ভাগে ঠিকভাবে সব সতর্কতামূলক ভাবে করলেই ভালো হবে। আর মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি একটা বিএসসি আপনার আজকের সভা শেষ হওয়ার পরে আপনি একটা বিএসসি ডেকে নেবেন, সেখানে আমরা দুপুরে 5টার পরে ডেকে নিন। হাউস যখন শেষ হবে তখন ডেকে নেবেন, 5-10 মিনিট লাগবে, আমরা বসে গেলে সব দলের প্রতিনিধি যেন থাকে। তো এই আজকের ডিসিশন মতে বিএসসি মিটিং আমরা 5টার পরে অর্থাৎ এই হাউস অ্যাডজার্নের পরে আমরা বসবো। অনারেবল মেম্বারদেরকে অনুরোধ করবো আপনারা সবাই যাতে উপস্থিত থাকেন। মাননীয় স্পিকার স্যার, স্যার আপনার মাধ্যমে দুটো খুব একদম ক্ষুদ্র নিবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এটা বিগত দিনের ইয়ে না, এটা এই সময়েতে এই সমস্যাগুলো তৈরি হয়েছে এবং অনেকগুলি খুবই দরিদ্রতর অংশের মানুষ যুক্ত, এটা কাইন্ডলি যেন সরকার বিবেচনা করেন। একটা হলো এখন একটা ফ্যাশন বা প্রয়োজন যেটাই হয়েছে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি, সরকারি দপ্তরগুলোতেও নিয়োগ হচ্ছে এবং বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ করছে যাদের পয়সা কড়ি আছে। এই হসপিটালে, ব্যাংকে, বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের এই গরিব গরিব ছেলে মেয়ে, তারা মহিলা পুরুষও আছে মহিলাও আছে, তাদের যা অনুযোগ যে সমস্ত সিকিউরিটি এজেন্সি তাদেরকে নিয়োগ করে তাদের কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না এবং একজনের সাথে আরেকজনের কত বেতন দেয় এটাও কেউ জানে না। এবং কর্তৃপক্ষ অর্থাৎ তাদেরকে যারা নিয়োগ করে তাদের একটু অপছন্দ হলে পরে ঘাট ধরে বের করে দেয়। সম্পূর্ণ একটা খুবই নিরাপত্তাহীন ভাবে তারা আছে। স্যার, এই প্রাইভেট সিকিউরিটি এই নিয়োগের যে আমাদের দেশে শুরু হয়েছিল তার একটা অ্যাক্ট হয়েছে পার্লামেন্টে। একটা হলো দি প্রাইভেট সিকিউরিটি এজেন্সিস রেগুলেটরি অ্যাক্ট 2005। এই অ্যাক্ট অনুযায়ী রাজ্য সরকারকে অনেকগুলো যে এগুলোর দেখভাল করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া করা হয়েছে, দুটো জিনিসে রাজ্য সরকারকে সেরকম ফ্লেক্সিবিলিটি দিয়েছে। সেটা হলো ফ্রেমিং অফ মডেল রুলস ফর অ্যাডপশন বাই স্টেটস, আর একটা পাওয়ার অফ স্টেট গভর্নমেন্ট টু মেক রুলস। আমাদের রাজ্যে সম্ভবত এরকম কোন রুলস বা এরকম কোন মডেল রুলস তৈরি হয়নি। এটা যদি তৈরি হয় তাহলে সিকিউরিটি এজেন্সি যারা এইভাবে সিকিউরিটি ছেলে মেয়েদের নিয়োগ করছে তারা বাধ্য হবে
তাদের দিনে কত ঘন্টা কাজ করবে, তাদের মিনিমাম ওয়েজ কত হবে, এবং আরো কিছু সুযোগ সুবিধা অর্থাৎ তাদের সিকিউরিটির প্রশ্নে। কিন্তু এগুলো এখন হচ্ছে না বলে দে আর বিং এক্সপ্লয়েটেড লাইক এনিথিং। কাজে তাদের এই প্লাইট, এটাকে একটু সেরকম ভাবে একটা অক্সিজেন দেওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, স্যার আপনার মাধ্যমে এই বিষয়টা একটু দেখুন এবং দেখে এক্সামিন করে কিভাবে আমাদের রাজ্যে এই সিকিউরিটি এজেন্সিস তাদের উপরে এরকম কিছু ধরা বাধা, এর মধ্য দিয়ে গরিব গরিব ছেলে মেয়েরা তারা উপকৃত হবে। আমি এই রুলসটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেব। স্যার আরেকটা বিষয় বলে আমি শেষ করছি, সেটা হলো এখন না আমি একসাথে শেষ করেছি। সেটা হলো একটু আগে আমরা অনেক আলোচনা করেছি এই যে এসএসএ এবং অন্যান্য বিষয়ে, স্যার ঠিক একই রকমেরই যে একটা স্টেট গভর্নমেন্ট, এই গভর্নমেন্টই করেছে জেআরবিটি। এই জেআরবিটির ক্ষেত্রেতেও এরকম বেশ কিছু ডিপার্টমেন্টের নিয়োগের জন্য পরীক্ষা দিতে হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর মাল্টিটাস্কিং অপারেটর, তারপরে এগ্রিকালচারের এরকম কিছু পোস্ট একসাথে করে বিভিন্ন ডিপার্টমেন্ট যাতে খুব যে এই দীর্ঘায়িত না করে ইন্টারভিউ প্রসেস তারা পেতে পারেন। কিন্তু এই ক্ষেত্রটিও ইন্টারভিউ হয়েছে বহু আগে। হ্যাঁ, সেই জায়গাতে 100 পয়েন্ট রোস্টার মেনটেন করতে গিয়ে, হ্যাঁ সেখানে আমি শেষ করছি, করতে গিয়ে সেই জায়গাতে কিছু অসুবিধা হয়েছে, এই জন্য হয়নি। কিন্তু এরপরও কোর্ট রায় দিয়েছে, কিন্তু এখনো তাদের ক্ষেত্রেতেও কোন ধরনের ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী এই দুটো ক্ষেত্রেতেই প্রাইভেট সিকিউরিটি এবং জেআরবিটি এগুলোর উপরে সমস্ত তথ্য নিয়ে এবং এই হাউসকে তাদের সম্পর্কে কি ব্যবস্থা গ্রহণ করা হবে এরকম একটা চিত্র এখানে তুলে ধরবেন কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলএপু সাহেব, জিতেন বাবু যে বিষয়টা বলেছেন যে প্রাইভেট সিকিউরিটি, তা আমি নিজেও কিন্তু, কারণ ডিএম এর কাছে এটা অ্যাপ্লাই করতে হয় বিভিন্ন যেসব এজেন্সি আছে। আমি একবার ডেকে জিজ্ঞেসও করেছিলাম কোনো রুলস রেগুলেশন আছে কিনা। ওনারা যত আপনি যেমন খুব সম্ভবত, আমিও খুব সম্ভবত ওনারা কিছু ক্রাইটেরিয়া ফিক্স করেছে এখানে। তো সেই বিষয়ে আমি পুরো খবর নিয়ে আমি পরবর্তী সময়ে আপনাকে জানাতে পারবো। আর জেআরবিটির বিষয়ে যেটা বললেন সেটাও পুরো আপনি যা যা চাইছেন আমি পুরো বিষয় খবর নিয়ে আমি পরে আপনাকে জানাবো। তো আমাদের এখন বিরতির বিষয়, এই সভা দুপুর 2টা পর্যন্ত স্থগিত থাকবে। সবাইকে ধন্যবাদ।
Saboni ng Agartala. Saboni. Saboni ng Agartala. Saboni ng Bishramganj. Saboni ng Kanchanpur. O party mo din na tong plaza. Hasteni thengkrung tongkhor. Fiaba dangmani sorawo rojak nai purong mo. Kok sanai holong sirok hognai hasteni hapong khatan. Joywe nai tong din norok chili khara. Saboni ng Agartala. Saboni ng Bishramganj. Saboni ng Kanchanpur. O party mo din na tong plaza. Hasteni thengkrung tongkhor. Fiaba dangmani sorawo rojak nai purong mo. Kok sanai holong sirok hognai hasteni hapong khatan. Joywe nai tong din norok chili khara. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডের হানিমুন প্যাকেজ, পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। Hasteni joto lukurogno wilau khulumaya pharu sini titi edisino prai 4 bosorong wi lukurog maharajani tuidul mungbai je jeng titi edisi salok tongmanno loge roi tongbai mani bagai jo tono kha kaham te khulumaya pharu laikha hambai jeng
last 4.5 years जों जोंनि PPIDC जोंनि limited fund बिथिङाव फानो जों लखरावनि बागै जे सामो गाहाम तांनानै नै जातियाव माने बिथिङाव लखराव नगनाय जा अमहाय जों सामो ताङै मामोन निरावनो सायखनारावनो जोंनि इंडस्ट्रीज डिपार्टमेंट जोंनि जुबग्रनि इनकाम जेनेरेट खायनायनि बागै जों बरावनो 600 ऑटो जों बरावनो डिस्ट्रीब्यूशन खायखा जे तिप्रासा बेकार दंनाय जदि ऑटो सालावै इनकाम खायनाय होनै वान समनाय दङ बरावनो जों ऑनलाइन रजिस्ट्रेशन खायरवै ग्रामीण बैंक बाय टाई अप खायै ऑटो जों डिस्ट्रीब्यूशन रावै रखा बसकाङाव बसिनि तिप्राहाम स्कीम बाहाय चालु खायजोंनाय तिप्राहाम स्कीम नि बिथिंखैनो बरावनो ल rate of interest by जेता फातारो नंना हांके 14% 12% अमाहायके rate of interest मारो तेबासिनि अरो PPIDC जों ग्रांटर बनांया low rate of interest by जों बरावनो रखा only 6% बाहायकेनो बैकेन सब्सिडी जों बरावनो 75,000 हजार बरावनि बां इंश्योरेंस बि फैसिलिटी दं जेता जे ऑटो बेनिफिशियरी थैयै थांखा हांके बनि फैमिली व जाति ओ रिकवरी खायनायनि बागै प्रॉब्लम इयानाते बनो वासोयनो जों बरनो इंश्योरेंस बो क्रेडिट इंश्योरेंस खायरजा जे बेनिफिशियरी थैयै थांखा हांके कोनो कारणे एक्सीडेंट होय थै थांखा हांके बो ऑटोमेटिकली रिकवर होय थानाय अमाहायके जों खायखा ने बनि साराबो जों खतों जोंनि ट्रेडिशनल ड्रेसेस न जों प्रमोट खायनायनि बागै जों जतन साइमानो जोंनि तिप्राजो एक समय आगरतला थांगै रिगनाय कांवै गुरि खांके साक्षानो ब्ले लाति जागो जेबा महाराज फाइमानि यागलो जों जोंनि तिप्रासानि ट्रेडिशनल ड्रेस न जों जेबाबे प्रमोट खायनायनि बागै जातियावखा अमताबो सुदु जोंनि तिप्रासानि बिथिङाव सिमिया दोनि कोबनि दफानि ब्रेडावबो जोंनि रिगनाय न रिसा न कानै मोसांजागै मातंजाबाय था अमो महाराज नि वान समयबानो पसिबल नङो इंगे जों जत एडिसिबिलेशन इक्वल पर्सन खाय जोंनि रिगनाय स्नानानि बागै खतों बाखा उलावबो कन्टिन्यू दंनाय बाहायकेनो जोंनि हेल्थ सेक्टराव जोंनि लिमिटेड फंड जतन साइमोनो हियाबा जों हॉस्पिटल जों तावक तांग दङो तावकनि मडार्नाइज हॉस्पिटल almost पाइनानि फाइजिं थांग दङो 150 bedded hospital completing थानाय साखामसिनि बागै बिलाइखे जोंनि तिप्राहाय हास्तेव व्यवस्था गाहाम खायनायनि नांगौ बनो साखारैनो बनो नाहरैनो साखामनो जों नजर रखा हायके हॉस्पिटल जों कायसा गाहाम स्नानानि जोंनि इमां बुबाग्रानि इमां म फुलफिल नाय दङो बाहायकेनो जों मोबाइल मेडिकल यूनिट जेता कामी आमसाइनि लुकुराव हेल्थ केयर नि बेपाराव मुंसा साइमेया बरनो जों हेल्थ केयर फेसिलिटी ते अवेयरनेस रनानि बागै मोबाइल मेडिकल यूनिट जों 6टा चालु खायो हास्तेनि थुं आमसाइयो बरनो मेडिकल टेस्ट चेकअप खायरवै ऑलमोस्ट माने 6000 नि अबाव लुकुरावनो जों मेडिकल फ्री चेकअप खायखा बाहायकेनो ऑपरेशन बेहायनो लास्ट 2 year of फ्री ऑपरेशन जों अरनियो जोंनि खेरंबा हॉस्पिटल खायरवै कम से कम 2000 नि अबाव जों ऑपरेशन पायरखा निनि गल ब्लाडर स्टोन हंदी निनि तामसने ट्यूमर हंदी बाहायरो ब्लाई किरमा संसा रोगिरो ऑपरेशन खायजागै सक्सेस ओंगै थांबायखा बाहायकेनो जों तामसने चिकन माने जोंनि बिख्रा फेमिली दंनाय बाहायरो मासिं जरावो रिकुटुं ब्लैंकेट जों बरनो ब्लैंकेट बो जों डिस्ट्रीब्यूशन खायखा इंगे अमा हायकेनो जोंनि इंडस्ट्रीज डिपार्टमेंट ट्राइबल वेलफेयर डिपार्टमेंट अमा हायके जतनो जानजा डिपार्टमेंट नि जों याप्रे सेवै खायमानि हायके एजुकेशन डिपार्टमेंट अबो जों बीएड ट्रेनिंग रनानि बागै बसबनो जों 25 जना जों बीएड ट्रेनिंग नि स्पॉन्सरशिप बो रावै दं बरनो ताबसकाङाव बो रजावै दंनाय
रजावैनो थांनाय अमाहायके स्किम सोनाजाक जाहाथे जोंनि तिप्रासा जे तामोसनै बेड परेनानि स्कोप माया डोनेशन रय माया रां कलया अमा Honorable Member Paul Dangshuji. Start question 115, sir. माननीय अध्यक्ष महोदय माननीय विधायक श्री पाल दांशु महोदय क्वेश्चन नंबर होच्छे 115. Number 1, do government have plan to regularize SSA or contractual teachers? Answer, regularization process started and total 113 numbers of eligible contract teachers of Sarva Shiksha Abhijan, that is SSA, as per scheme by notification dated 30/9/2021 have been regularized. Meanwhile, a case regarding regularization of Sarva Shiksha Abhijan contract teacher is pending in the